অতি প্রাচীন কম্বোডিয়ার অঙ্কর ভাট মন্দিরের আদলে তার আশেপাশের কোনো এক জঙ্গলে রয়েছে এক প্রাচীন মন্দির। কিন্তু কী রহস্য আছে সেই মন্দিরে? কেনই বা সেই মন্দিরকে স্থানীয় আদিবাসী লোকেরা এড়িয়ে চলে? মাংসাশী বেবুনের দল কেন পাহারা দেয় সেই মন্দির? উৎসব আর মানব কি পারবে সেই মন্দিরের মধ্যে থাকা অদ্ভুত কোন এক শক্তিকে হারিয়ে সেই মন্দিরের আসল রহস্য উদ্ঘাটন করতে? নাকি তারাও হারিয়ে যাবে এর আগে হারিয়ে যাওয়া মানুষদের মতো? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে মানব ও উৎসব সিরিজের গল্প কম্বোডিয়ার জঙ্গলে। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, অন্যান্য চরিত্রে পার্থ, পিনাকি, বর্ণিশা, অভিযান, আরএনএম অভিষেক, রৌনক, কৌশিক ও রাজ। শুরু হতে চলেছে আজকের গল্প কম্বোডিয়ার জঙ্গলে। আমি সবকিছুই বুঝতে পারছি। আপনি একটু সময় নিয়ে ধাতস্থ হয়ে তারপর আমাদের সমস্ত কথা বলুন। আমি জানি আপনারা ছাড়া অন্য কেউ আমার কথা এত সহজে বিশ্বাস করতো না, আর তাই আপনাদের ঠিকানাটা জোগাড় করে আমার এখানে আসতে হয়েছে। দিল্লি থেকে আমি এখানে এসেছি। কিন্তু আমাদের একটা কথা বলুন তো, এই যে আপনি দিল্লি থেকে আমাদের ঠিকানা জোগাড় করে কলকাতায় এসেছেন, আপনি আমাদের ঠিকানাটা পেলেন কোথায়? আপনারা ওই যে আমাজনের জঙ্গলে গিয়েছিলেন, সেখানে জঙ্গলের ভিতরে একটা রহস্য উদ্ধার করেছিলেন। এই কথাটা আমি আমার এক চেনা পরিচিতর কাছ থেকে জানতে পেরেছি। তিনি এই কলকাতাতেই থাকেন, তবে তার পরিচিত একজন দিল্লিতে আমার বাড়ির পাশেই থাকে। তার কাছ থেকে ঠিকানাটা জোগাড় করতে পেরেছি। সামনে টেবিলের উপর রাখা কফি মাগে অর্পিতা চুমুক দিল, তারপরে বলল, আপনাদের ঠিকানা যদি জোগাড় করতে না পারতাম তাহলে যে কি করতাম সেটা আমিও জানি না। ব্যাপারটা অন্য কাউকে জানাতে পারছি না। আসলে সমস্ত ব্যাপারটা এতটা গোপনীয় যে আমি। মানব উল্টো দিকের চেয়ারটার কাছে এসে বসল, তারপর আবার আগের মতো শান্ত গলায় বলল, কাম ডাউন। আপনি নিশ্চিন্তে সমস্ত কথা আমাদের বলতে পারেন। আমরা আপনার সমস্ত কথা বিশ্বাস করব এবং তারপরের ব্যবস্থা না হয় তারপরেই করা যাবে। উৎসব অবাক হয়ে মানবের দিকে তাকিয়েছিল। মানব চঞ্চল উশৃঙ্খল প্রকৃতির, কিন্তু প্রয়োজনের সময় মানব শান্ত হয়ে যেতে পারে। আর মানবের এই গুণটাই উৎসবের বেশ ভালো লাগে। ওরা বসেছিল মানবেরই বাড়িতে, দোতলার একটা ঘরে। ওরা তিনজনে ঘরের দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে বসেছিল। জানালাগুলো বন্ধ করার কারণ হলো অর্পিতা বিশ্বাস। মেয়েটা এখানে আসার পর থেকেই এত ভয় পেতে শুরু করেছিল যে ওদের কাছে আর কোনো অপশন ছিল না। কফি পেটে পড়তেই মেয়েটা বেশ কিছুটা সুস্থ হয়ে উঠল। সকালের ফ্লাইটেই সে এসেছে, বিকেলের ফ্লাইটেই আবার ফিরে যাবে এমনই তার পরিকল্পনা রয়েছে। কলকাতায় এসে থাকতে চায় না। বেশ কিছুটা নিজেকে সামলে নিয়ে অর্পিতা এবার বলতে শুরু করল, আমি জানি আপনারা এর আগে অনেক জায়গায় গিয়েছেন। আপনারা দুজন একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। অবশ্য আমি এটাও খোঁজ নিয়ে রেখেছি সেখানে আপনি রীতিমতো মাসের অর্ধেকটা সময় ছুটিতে থাকেন। তবে সেই কোম্পানির সঙ্গে আপনার মানে মানব ও তার বাবার ভালো পরিচয় থাকার জন্য এই সমস্ত ব্যাপারটা অতি সহজ হয়ে গেছে। তাছাড়া মিস্টার উৎসব, আপনার ঠাকুরদা তো একজন অভিযাত্রী ছিলেন। আসলে আপনাদের কাছে আসার আগে আপনাদের ব্যাপারে অনেক খোঁজ খবর আমি নিয়েছি। সত্যি সত্যি যে আপনি খোঁজ খবর নিয়েছেন তা বোঝাই যাচ্ছে, কিন্তু এবার আসল কথাটা বলুন তো। আপনার তো বিকেলের ফ্লাইটে ফিরে যাওয়ার কথা, আমাদের হাতে বেশি সময় নেই। অর্পিতা এবার উৎসবের দিকে তাকিয়ে মুখের সামান্য হাসি আনার চেষ্টা করল। অর্পিতার পরনে সাদা রঙের ডোরাকাটা শাড়ি, চোখে কালো রঙের একটা চশমা ছিল, তবে সেটা এখন সামনের টেবিলের ওপরে রাখা। গলায় ঝুলছে একটা রূপোর চেন, তবে তার সঙ্গে অদ্ভুত কিছু একটা পাথর লকেট হিসেবে রয়েছে। হাতে ঘড়ি, তাছাড়া তার পোশাকে আর পরিধানে অন্য কিছু নেই। ঠিক বলেছেন। কাজের কথা শুরু করি। WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নাম নিশ্চয়ই শুনেছেন।
হ্যাঁ, তা শুনবো না কেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে এই গোটা পৃথিবী জুড়ে হেলথ সম্পর্কিত সমস্ত ব্যাপারটা যারা দেখাশোনা করেন। এই WHOর বিভিন্ন দেশে বিভিন্ন সংস্থা থাকে এবং সেই সংস্থাগুলো নানা কাজে পৃথিবীর এখানে ওখানে যায়। মনে করুন আমেরিকান কোনো একটা সংস্থা, তাদের মেডিকেল টিমকে পাঠানো হলো আফ্রিকায় কোনো একটা কাজে। তবে এই সমস্ত কিছুর জন্য সেই দেশের কিংবা সেই স্থানে যে সংস্থা রয়েছে তাদের পারমিশন নেওয়ার প্রয়োজন হয়। আমি ছিলাম আমেরিকার তেমনই একটা সংস্থার সঙ্গে, তবে সেই সংস্থা সম্প্রতি হুয়ের সঙ্গে কাজ করছে। মোটামুটি এটা আমাদের সেকেন্ড অপারেশন। অপারেশনে আপনারা কোথায় গিয়েছিলেন? আমরা গেছিলাম কম্বোডিয়ায়। কম্বোডিয়া কোথায় সেটা আপনাদের আশা করি বলে দিতে হবে না। আমেরিকা থেকে আমাদের সেই টিমকে পাঠানো হয়েছিল কম্বোডিয়ায়। আমি ছোট থেকে কলকাতায় বড় হয়েছি, তারপর একসময় দিল্লিতে চলে গিয়েছিলাম। সেখান থেকে মেডিকেল নিয়ে পড়াশোনা করার পরে প্রথমে মনে হয়েছিল ডাক্তার হব, তারপর মনে হলো না, আর একটু অন্য কিছু ভাবা দরকার। সেই কারণেই প্রথমে আমেরিকা চলে যাই। সেখানে গিয়ে ওই সংস্থার একটা নতুন প্রজেক্টে কাজ করার জন্য আমায় বেছে নেওয়া হয়েছিল। তবে আমার সঙ্গে আরও বেশ কয়েকজনকে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে থেকে মাত্র 3 জন সেই প্রজেক্টের সম্পূর্ণ কাজটা করতে পেরেছিল। সে অনেক কথা, সে না হয় অন্য এক সময় বলবো। মোটামুটি আমাদের প্রথম অপারেশন ছিল আমেরিকাতেই, সেখানেই একটা প্রজেক্টে। সেটা শেষ করার পর 4 মাস আগে আমাদের এই কম্বোডিয়ার জঙ্গলের এই কাজটায় পাঠানো হয়। ততক্ষণে উৎসব আর মানব সামনের চেয়ারগুলোয় বসে পড়েছিল। কফি মাগ হাতে তুলে নিয়ে এবারে মানব বলল, আচ্ছা, কিন্তু আপনাদের কাজটা কি ছিল? সেটাই হলো আসল কথা, তার জন্যই তো এত কিছু। কম্বোডিয়ার যে অঞ্চলে আমরা গেছিলাম সেটা আঙ্কুর ভাটের যে সূর্য মন্দির আছে তার কাছাকাছি। কাছাকাছি বলতে ওই সেই মন্দির থেকে প্রায় কয়েকশো মাইল দূরে। তবে ল্যান্ডমার্ক হিসেবে সেই জায়গাটার কথা বললে আপনাদের বুঝতে সুবিধে হবে। ওই মন্দিরের পূর্ব দিকে কয়েকশো মাইল পেরিয়ে গেলে একটা বড় জঙ্গল রয়েছে। সেই জঙ্গল এতটাই বড় যে ওই এলাকারও কেউ আজ পর্যন্ত সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যেতে পারেনি। এই কথা আমি স্থানীয় লোকেদের কাছ থেকে জানতে পেরেছি। এখানে আপনাদের বলে রাখা ভালো, কম্বোডিয়ার স্থানীয় ভাষা কিন্তু খামের। তবে আমরা যে কাজে গেছিলাম সেই কাজে যেহেতু মেডিকেল টিম ছিল, তাদের সঙ্গে আমাদের ইংরেজিতেই বেশিরভাগ কথাবার্তা হয়েছিল। তবে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলাম, ওই স্থানীয় মেডিকেল টিমের মধ্যে কেউই জঙ্গলের ভিতরে প্রবেশ করতে রাজি ছিল না। অথচ জঙ্গলের বাইরের দিকে একটা ছোট মতো গ্রাম ছিল, খুব বেশি নয়, তবে 40-50 ঘর মতো লোকজন ওখানে থাকতো। সেই কারণেই আমাদের সেখানে যেতে একটা অদ্ভুত রোগ ছড়িয়ে পড়েছিল সেই গ্রামের লোকেদের মধ্যে। অদ্ভুত রোগ মানে কেমন? এমন অদ্ভুত রোগ আমরা এর আগে কখনো দেখিনি। প্রথমে সেখানকার লোকেদের গায়ে ছোট ছোট দানা মতো বের হতে শুরু করে। আসলে তারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তারা ভেবেছিল গাছের পাতার কোনো কিছু লেগে এমনটা হচ্ছে, কিন্তু আস্তে আস্তে সেই দানাগুলো তাদের শরীরে যেন স্থায়ীভাবে থাকতে শুরু করে। গোটা দিন কোনো সমস্যা হতো না, কিন্তু রাত হলেই তাদের ব্যথা শুরু হতো। যেখানে যেখানে সেই ছোট ছোট দানা মতো থাকতো সেই অংশ যেন আগুনে পুড়ে যাওয়ার মতো জ্বালা করত। অদ্ভুত ব্যাপারটা হলো, আমরা কিন্তু তাদের শরীর নানাভাবে পরীক্ষা করেছি। রক্ত পরীক্ষা থেকে শুরু করে অন্যান্য যা যা পরীক্ষা করা যায় সবকিছু পরীক্ষা করে দেখেছি। তাদের মধ্যে কোনো সমস্যা নেই। তাছাড়া তাদের শরীরে আর কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। সবই আগের মতোই রয়েছে, শুধুমাত্র অন্ধকার নামার পরেই তাদের শরীরে কেমন যেন জ্বালা হতে শুরু করে। গোটা গ্রামের মানুষদের মধ্যেই কি এই সমস্যাটা হয়েছিল? আশ্চর্যের ব্যাপারটা হলো সেটাই, ওই আদিবাসীদের মধ্যে বেশিরভাগ পুরুষদের হয়েছিল এই সমস্যাটা। তাদের মধ্যে যারা জঙ্গলের ভিতরের দিকে বিভিন্ন কাজে প্রবেশ করত, কাঠ কাটতে কিংবা অন্যান্য কাজে, তাদেরই কিন্তু এমনটা হতো। অন্তত সেখানকার ছোটদের মধ্যে আর মহিলাদের মধ্যে এই সমস্যাটা কিন্তু খুব কমই দেখা গেছে। তাহলে আপনাদের গোটা টিমের কি মনে হয়েছিল? দেখুন, এই গোটা পৃথিবীতে এখনো এমন কিছু কেমিক্যাল কিংবা এমন কিছু গাছ পোকামাকড় আবিষ্কৃত হয়নি যেগুলো আমাদের পৃথিবীতেই আছে। তাছাড়া এমন অনেক কিছুই আমরা এখনো জানি না, যেগুলো হয়তো আমাদের চোখের সামনেই রয়েছে। সে কথাটা আমরা বিশ্বাস করি, তবে মেডিকেলের একজন ছাত্র কিংবা রিসার্চার হিসেবে আমি কিন্তু সেই সমস্ত নিয়ে একটু বেশি উত্তেজিত হয়ে থাকতাম সবসময়। আমি বুঝতে পেরেছিলাম এটা একটা নতুন ধরনের কোনো সমস্যা, আর এই সমস্যার আসল কারণ রয়েছে ওই জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে যারা গিয়েছে নিশ্চয়ই তাদের শরীরে এমন কিছু একটা এসেছে যার জন্য এমন হচ্ছে। আর তারপরেই আমি সবচেয়ে বড় একটা ভুল করেছিলাম।
অর্পিতা কি মনে হতে চেয়ার ছেড়ে উঠল। তারপর কফি মাগে একটা লম্বা চুমুক দিয়ে কফির মগটা হাতে নিয়ে জানলার দিকে এগিয়ে গেল। অনেকক্ষণ ধরে দরজা জানলা বন্ধ থাকায় ঘরের ভেতরটা কেমন যেন গুমোট হয়েছিল। জানালার দিকে তাকিয়ে রইল অর্পিতা। তারপর ঘরের জানালাটা খুলে একটা ধাক্কা দিতেই ঘরের ভেতর ঠান্ডা হাওয়া ঢুকে এলো। অনেকটা দূরের দিকে তাকালে ছোট হয়ে আসা হাওড়া ব্রিজ দেখা যায়। অর্পিতা সেদিকেই তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর জানালার কাছে হেলান দিয়ে বলল, যখন আমি ওই জঙ্গলের ভিতরে ঢোকার কথা বলেছিলাম তখন আমাদের মেডিকেল টিমের কয়েকজন বারণ করেছিল, কারণ স্থানীয় লোকেদের ধারণা ওই জঙ্গলের ভিতরে নাকি কিছু একটা আছে, এমন কিছু একটা আছে যা আসলে ভালো নয়। এই কারণে স্থানীয় লোকেরা তো দূর, আশপাশ থেকে কেউই জঙ্গলের ভিতরে যায় না। মাঝে মাঝে দু একজন ঘুরতে আসে, তবে তারা জঙ্গলের বাইরে যেখানে গাছপালা কম সেদিকটায় থাকে। তাছাড়া সেই কারণেই জঙ্গলের ভিতরের দিকে একটা বাঁশের বেড়া মতো তৈরি করে দিয়েছিল স্থানীয় লোকেরা। তার বাইরে পর্যন্ত সবাই যেতে পারত, ভিতরে যাওয়ার কোনো পারমিশন ছিল না। অথচ স্থানীয় লোকেরা কিন্তু দিনের বেলাতে মাঝে মাঝে ভিতরে চলে যেত। ব্যাপারটা বুঝতে পারলাম না, মানে ভিতরে যাওয়া বারণ ছিল, তাহলে স্থানীয় লোকেরা ভিতরে যেত কেন? ব্যাপারটা অনেকটা ওই আইনের মতো। যারা আইন তৈরি করেছে তারাই কিন্তু আইনের ভিতরে সামান্য ফাঁক রেখে দিয়েছে মিস্টার রায়। আসলে আশেপাশের জঙ্গল কাটতে কাটতে এবং সেখানকার ফলমূল অন্যান্য কিছু তুলতে তুলতে জায়গাটা ফাঁকা হয়ে এসেছিল, তাই কিছু লোকেরা বাঁশের বেড়া টপকে ভিতরে ঢুকে পড়তো। তবে ততদিনে সেই বেড়াও নরম হয়ে ভেঙে পড়ে। তবে অনেকেই ভয় পেত, কিন্তু যাদের গায়ে ওই ছোট ছোট গুটির মতো হয়েছিল তাদের সবাই কিন্তু বাঁশের বেড়া টপকে ভিতরে গিয়েছিল। আমি আমাদের টিমকে বললাম যে আমরা সেই জঙ্গলের ভিতরে ঢুকবো। আসলে আমাদের যে টিম ছিল তাতে মোট 11 জন ছিল। তার মধ্যে আমাদের হেড ছাড়া সেকেন্ড হেড বলতে আমি ছিলাম। সমস্ত কিছু আমি ম্যানেজ করতাম, কিন্তু সেই হেড আমায় বারবার বারণ করলো। স্থানীয় ব্যাপারে সে অনেক কিছুই জানতো। একদিন আমাদের তাঁবুতে আমি বসে নিজের কাজ করছি, এমন সময় সে এসে আমার ঘরে ঢুকলো। তার নাম ছিল স্যামসাং। অর্পিতা, তুমি যেটা করতে চাইছো সেটা কিন্তু ভালো হবে না। আসলে এই স্থানীয় লোকেরা কিন্তু ভিতরে ঢুকতে বারবার বারণ করছে। ভিতরে ঢুকে কোনো বিপদ হয়ে গেলে কিন্তু এখানকার লোকেরা বেশ উত্তেজিত হয়ে পড়বে। তারা মনে করে ওই জঙ্গলের ভিতরে কোনো এক দেবতা কিংবা অপদেবতা আছে, সে রুষ্ট হয়েছে, তার জন্যই এসব হচ্ছে। কিন্তু স্যার, আপনি তো জানেন এসব কোনো ব্যাপার নয়। নিশ্চয়ই কোনো উদ্ভিদ কিংবা কোনো রকম পোকামাকড় ওদের গায়ে লেগেছে। সারাদিন যখন রোদের আলো ওদের গায়ে পড়ছে তখন হয়তো সমস্যা হচ্ছে না, কারণ গরমের জন্য ওদের শরীরে এমন কিছু আছে যেটা আমরা ট্রেস করতে পারছি না। কিন্তু ঠান্ডায় সেই জিনিসটা ওদের শরীরের রক্তের সঙ্গে মিশে বারবার ওদের চামড়াকে হিট করছে, আর তাই ওদের মনে হচ্ছে গোটা শরীর পুড়ে যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা কিছুই খুঁজে বার করতে পারিনি। ওদের রক্তে তো কিছুই নেই, আর তাছাড়া ওদের শরীরে কোনো বিকৃতি হয়নি। তোমার মনে হচ্ছে না যে তুমি ব্যাপারটা একটু সহজ বলেই ভাবছো? আমার তো মনে হচ্ছে জঙ্গলের ভিতরে ঢুকলে আমরা এমন কোনো গাছ কিংবা অদ্ভুত কোনো প্রজাতির পোকামাকড়ের সন্ধান পাবো যা আমাদের ওই রহস্যের সমাধান করে দেবে। তাছাড়া আমেরিকায় থাকাকালীন যে সমস্যাটা আমাদের হয়েছিল আশা করি মনে আছে আপনার। একটা বিশেষ প্রজাতির মাছের মধ্যে এমন পরিবর্তন হয়েছিল যার ফলে অতগুলো মাছ মারা গেছিল। তুমি বুঝতে পারছো না অর্পিতা, আমেরিকা আর কম্বোডিয়ার মধ্যে পার্থক্য আছে। বেশ, আপনারা যদি না যেতে চান তাহলে আমি একাই যাব। তাছাড়া যদি কেউ যেতে চায় সে আমার সঙ্গে যাবে। শেষমেশ নিশ্চয়ই সবাই আপনার সঙ্গে গিয়েছিল? 11 জনই আমার সঙ্গে গিয়েছিল। তবে শুধু 11 জন নয়, তাদের সঙ্গে স্থানীয় একজন লোক ছিল যে আমাদের গাইডের কাজ করত। জঙ্গলের মধ্যে পথ হারিয়ে গেলে কিংবা কোথায় কি রয়েছে সমস্ত কিছুর সাহায্য সে আমাদের করত। তবে তার কাছে একটা বাঁদর ছিল। বাঁদর? হ্যাঁ, বাঁদর। আমি ওই বাঁদরের ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়েছি। বাঁদরটা খুব বেশি বড় নয়, মুখটা লালচে, গায়ে হলদে হলদে লোম। তবে বাঁদরটা কিন্তু বেশ শান্ত, অন্যান্য বাঁদরের মতো চঞ্চল ছিল না। আর সবচেয়ে বড় কথা, তাকে যা বলা হতো সে সব কথাই শুনতো। আর যে লোকটার কাছে বাঁদরটা ছিল, যতদূর তার নাম ছিল হুনতামেং, সে আমাদের সঙ্গে গিয়েছিল। কিন্তু আপনারা বিশ্বাস করুন, তখন আমি জানতাম না ওই জঙ্গল থেকে আমায় একা ফিরতে হবে। এতক্ষণ ধরে বেশ শান্তভাবে সমস্ত কথা বলে চলেছিল অর্পিতা বিশ্বাস, কিন্তু এইবার শেষের কথাটা বলে তার মুখখানা কেমন যেন একটা ভয় দেখা দিল। তার মুখটা কালো হয়ে এলো মুহূর্তের মধ্যে।
তার হাত থেকে কফির কাপটা নেমে এলো জানালার পাশে। সে একটা হাত জানালার গ্রিলের উপর রেখে আবার বলল, সেই দিন যদি আমরা জঙ্গলের মধ্যে না ঢুকতাম তাহলে এমন কিছু আর হতো না। মানব আর উৎসব একবার নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করে নিল। তারপরে মানব বলল, কি হয়েছিল সেদিন? সেদিন সকালের দিকে বৃষ্টি হয়েছিল। সকালের দিকেই আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য সকালে আমাদের যাওয়া হয়নি। একটু দুপুরের দিকে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমাদের 11 জনের দল এবং তামিং মিলে আমরা রওনা দিয়েছি জঙ্গলের উদ্দেশ্যে। প্রথমে ছোট ছোট গাছের জঙ্গল পেরিয়ে যেখানটা বাইরে থেকে টুরিস্টরা এসে ঘুরতে যায় সেই জায়গাটা পেরিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম সেই বাঁশের ভাঙা বেড়ার জায়গাটাতে। সেখানে দাঁড়িয়ে তামিং একবার বলল, আপনারা এখনো ভেবে দেখুন স্যার, ওই ভিতরে যাবেন? ভেতরে কিন্তু না যাওয়াই ভালো। আমরা ভিতরে যাব। ভিতরে না গেলে ব্যাপারটা বোঝা যাবে না কিছুতেই। তোমার যদি ভয় করে তাহলে তুমি আমাদের সঙ্গে যেও না। ম্যাডাম, আমি গাইড, আপনাদেরকে নিয়ে যাওয়া আমার কর্তব্য। তাছাড়া আমি এই গ্রামের লোক হলেও পড়াশোনা বেশ খানিকটা করেছি, আর তার জন্যই তো আমি এখানকার সরকারি গাইডের কাজ করি। আপনাদেরকে ছেড়ে যাওয়া আমার কাজ নয়, চলুন। এরপর আমরা চলতে শুরু করলাম। তামিং আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। জঙ্গল ক্রমশ ঘন হয়ে এলো। চারপাশে তাকিয়ে দিনের বেলাতেও কেমন যেন অন্ধকার হয়ে এসেছে বলে মনে হলো। বড় বড় গাছগুলো বেশ খানিকটা লম্বা। অস্বীকার করব না, তাদের মধ্যে বেশিরভাগ গাছ আমি চিনি না। আসলে মেডিকেল নিয়ে কাজ শুরু করার পর থেকে নিজের জগতের বাইরে অন্য কিছু নিয়ে কখনো ভাবিনি মিস্টার চক্রবর্তী। যতই সামনের দিকে এগোচ্ছিলাম তত যেন মনে হচ্ছিল গাছগুলো আরো মোটা হয়ে আসছে। গাছের উপরে ডালপাতাগুলো আকাশটাকে এমনভাবে চেপে ধরেছে যেন সূর্যের আলো ভিতরে ঢুকবে না। আমরা ঠিক কোথায় চলেছি বলো তো অর্পিতা? এই জঙ্গলের ভিতরে এমন কোনো একটা জায়গা আছে যেটা বাইরের জায়গা থেকে আলাদা। তামিং, তুমি যেটা বলেছিলে সেটা কি সত্যি? আমি যেটা বলেছিলাম সেটা একদম সত্যি ম্যাডাম। এই জঙ্গলের ভিতরে এমন একটা জায়গা আছে যেখানে আমরা কেউ যাইনি। তবে জঙ্গলের অনেক গভীর পর্যন্ত আমরা মাঝে মাঝে আসতাম। তখনই তামিং আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই হঠাৎ করে সামনের বড় বড় গাছগুলোর উপরের দিকের ডালপাতা একবার নড়ে উঠল। কিন্তু মুহূর্তের জন্য যেন হঠাৎ করে উপরের ডালপাতাগুলোর মধ্যে থেকে তারা যেন একবার নড়ে চড়ে নিজেদের উপস্থিতি জানান দিল। আমাদের 12 জনের চোখ সঙ্গে সঙ্গে চলে গেল উপরের দিকে। আমাদের মেডিকেল টিমের কাছে আত্মরক্ষার জন্য রিভলভার পর্যন্ত থাকে, তবে সেটা থাকে স্যামের কাছে। বাকিদের কাছে নিজস্ব কিছু অস্ত্র থাকতে পারে। সঙ্গে সঙ্গে 3টে রিভলভার বাইরে বেরিয়ে এলো, কারণ এমন পরিস্থিতিতে কি করতে হবে সে কথা কেউ জানে না। কেউ গুলি চালাবে না। প্রথমে ব্যাপারটা দেখা দরকার যে গাছের মধ্যে কি রয়েছে। এত উঁচু গাছগুলোতে আমরা কখনো উঠিনি। এত উঁচু গাছে ওঠাও সম্ভব নয়। এগুলো যে মানুষ নয় সেটা হলফ করে বলা যায়। ওগুলো মানুষ নয়, তাছাড়া আশপাশ থেকে তো কেউ এদিকে আসেও না। কিন্তু তাহলে এগুলো কি? সঙ্গে সঙ্গে তামিংয়ের পিঠের ওপর থাকা বাঁদরটা তার কথার উত্তরে একবার অদ্ভুতভাবে হাসল। তামিং তার নাম দিয়েছিল জিলি। তবে শব্দটা যেমন একবার হয়েছিল ঠিক তেমন একবার হয়েই থেমে গেল। আমরা আবার সামনের দিকে এগিয়ে চলেছি। সত্যি বলতে ভিতরে কি করতে যাচ্ছিলাম সেটা আমিও জানি না। তবে যতই এগোচ্ছিলাম কেমন যেন মনে হচ্ছিল সত্যি সত্যি ভিতরে কিছু একটা দেখতে পাবো। এইভাবে আরো বেশ খানিকক্ষণ হেঁটে চললাম। মাঝে মাঝেই উপরের গাছগুলো থেকে কেমন যেন শব্দ শোনা গেল। তারপরেই স্যাম হঠাৎ করে বলে উঠল, অর্পিতা, লোক! সঙ্গে সঙ্গে সামনের দিকে তাকালাম। আমরা যে পথ ধরে এসেছি এখানে, সেই পথটা সামান্য নিচের দিকে ঢালু হয়ে গেছে। বড় বড় গাছগুলো এইখানে নিচের দিকে নেমে এসেছে, তাই সেই গাছের বড় বড় পাতাগুলো এখন আমাদের থেকে মাত্র 1 হাত উঁচুতে। সেই পাতায় চারপাশটা ঢেকে গেছে। সামনের দিকে তাকিয়ে মনে হচ্ছে ঢালু জায়গাটা এতটাই নিচে নেমেছে যে বড় বড় গাছগুলোর মাথা আমাদের পায়ের কাছে এসে থাকতে পারে। আমরা সেই বড় বড় গাছের আড়ালে পাতার ফাঁক দিয়ে সামনের দিকে তাকাতেই দেখতে পেলাম বড় বড় গাছগুলোর ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটা বেশ বড়সড় পুরনো দিনের মন্দির। মন্দির? হ্যাঁ, মন্দির। আপনারা কম্বোডিয়ার আঙ্কর ওয়াট মন্দির দেখেছেন নিশ্চয়ই। ওই মন্দিরটাও এক মুহূর্তের জন্য তেমনই মনে হবে, কিন্তু কম্পাস দিয়ে হিসেব করলে বোঝা যায় মন্দিরটা আসলে পূর্ব দিকে মুখ করা রয়েছে, অথচ আঙ্কর ভাট মন্দিরের মুখ কিন্তু পশ্চিম দিকে রয়েছে। আঙ্কর ভাটের মুখ পশ্চিম দিকে করার অনেক কারণ আছে। বলা হয় ওখানে নাকি আগেকার দিনের মানুষ মারা গেলে তার শেষ কাজ করা হতো, সেই কারণে অমন তৈরি করা হয়েছে।
তাছাড়া ওই মন্দির নিয়ে তো আরো অনেক গল্প আছে। অর্পিতা এবারে কেমন যেন উত্তেজিত হয়ে এগিয়ে এলো টেবিলের কাছে। তারপর দুহাতে টেবিলের উপরে চাপড় মেরে বলল, কিন্তু আঙ্করভাট মন্দির আর এই মন্দির দুটো সম্পূর্ণ আলাদা। এই মন্দির যখনই আমরা দেখতে পেলাম, ঠিক তখনই দেখতে পেলাম মন্দিরের আশেপাশে বড় বড় গাছগুলোর ডালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে লালচে মুখফলা অজস্র বেবুন। বেবুন মানে ওই ওই এমন একটা শ্রেণীর বাঁদর যারা মাংস খায়? তখনও আমার কাছে সময় ছিল। তখনও যদি আমি সেখান থেকে চলে আসতাম তাহলে হয়তো এমন কিছু হতো না। অথচ মন্দিরটা দেখেই আমার কেমন যেন মনে হলো ওই মন্দিরের ভিতরে কিছু আছে। ঠিক তখনই মন্দিরের দিক থেকে ভেসে এলো একটা অদ্ভুত ডাক, একটা বড় সড়ো চোং কিংবা ওই জাতীয় কিছুর মধ্যে কেউ মুখ ঢুকিয়ে ডাকলে যেমন ডাক হয় তেমন। তবে যেন মনে হলো অনেক বড় কোনো একটা হাতি ডাকছে, আর তার ডাকটা অমনভাবে ভেসে আসছে। আর আমি নিশ্চিত যে ওই ডাক ভেসে এসেছিল ওই মন্দিরের কাছ থেকে। আর তখনই তামিং কেমন যেন অদ্ভুতভাবে চিৎকার করে উঠল। এটা কি হচ্ছে? আমার গায়ে এরকম গুটি গুটি হলো কখন? অবাক হয়ে আমরা সবাই তাকালাম তামিংয়ের গায়ের দিকে। তার গায়ে সেই গুটি গুটি মতো হয়েছে। কখন যে হয়েছে কেউ খেয়াল করেনি। এখন সেদিকে সবার চোখ গেল, আর ঠিক তখনই তামিংয়ের পিঠ থেকে লাফিয়ে পড়লো জিলি আর ছুটে গেল সেই মন্দিরটার দিকে। বড় বড় গাছের গায়ে লাফিয়ে লাফিয়ে সে যেই যেতে শুরু করলো, অমনি সঙ্গে সঙ্গে গাছের আড়ালে ছড়িয়ে থাকা অজস্র বেগুনগুলো তার পিছু নিল। তাদের লাল মুখ, গায়ের রং হলদে বাদামি মতো। তারা অদ্ভুতভাবে চিৎকার করতে করতে এগোতে লাগলো জিলির পিছু পিছু। তবে তখনও আমাদের অবাক হওয়া বাকি ছিল। জিলি ছুটে যেতেই তার পিছন পিছন তামিং ছুটতে গেল সামনের দিকে, আর তাতে সে ঢালু জায়গা দিয়ে নিচের দিকে গড়িয়ে পড়লো। আমি অবাক হয়ে দেখছি তামিং গড়িয়ে পড়ছে, কিন্তু বেবুনগুলোর মধ্যে কয়েকটি ছুটে এলো তার দিকে। বেবুনগুলোর হাতের নখগুলো যেন এখান থেকেও আমরা দেখতে পেলাম। আর তখনই মনে হলো তাদের মুখটা লাল নয়, তাদের মুখে যেন আরো কিছু রং রয়েছে। তবে প্রতিটি বেবুনের মুখের রং কিন্তু একই নয়, তাদের মুখের রংগুলো যেন সামান্য আলাদা আলাদা। ও মাই গড, তামিং বিপদে রয়েছে। ওই বেবুনগুলো কিন্তু তামিংকে এত সহজে ছাড়বে না। বেবুন একবার মানুষ দেখলে। স্যামের কথা শেষ হলো না, তার আগেই একটা বেবুন যেন এগিয়ে এলো একদম তামিংয়ের কাছাকাছি। ততক্ষণে জিলি কোথায় যেন হারিয়ে গেছে। এবার তামিং তার ভুলটা বুঝতে পারল। সে ছুটে আসার চেষ্টা করলো সেই ঢালু জায়গা দিয়ে, কিন্তু ঢালু জমি দিয়ে যেভাবে সে নেমে গেছিল সেভাবে উঠতে পারলো না। শ্যাম কিন্তু আর অপেক্ষা করলো না, রিভলভার বার করে গুলি চালালো সামনের একটা বেগুনকে লক্ষ্য করে। স্যামের গুলিতে বেগুনটা মুখ থুবড়ে পড়লো মাটিতে। দেখতে দেখতে আমাদের দলের দুই একজন ঢালু জমির নিচের দিকে নামতে শুরু করলো তামিংকে তুলে আনার জন্য। ততক্ষণে দূরে গাছের গায়ে গায়ে যেন ঝড় তুলে এগিয়ে আসছে সেই বেগুনের দল, আর তার সঙ্গে ভেসে আসছে তাদের চিৎকার। রুদ্ধশ্বাসে সেই দৃশ্যটা দেখতে লাগলাম আমি। স্যাম আমাকে পিছনে সরিয়ে দিল। গোটা জঙ্গলের মধ্যে আমি আর একজনে ছিলাম না, বাকি সবাই ছিল। তারা সবাই সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালো। বেগুনরা ছুটে আসছে। এই জঙ্গলের মধ্যে পালিয়ে ওদের হাত থেকে যে বাঁচা যাবে না সে কথা আমরা ভালো করেই জানতাম। সঙ্গে সঙ্গে আরও কয়েকটা রিভলভার বাইরে বেরিয়ে এলো, আর তারপরে একের পর এক গুলি চলল। কিন্তু এত বেগুন রয়েছে সেখানে, তাদেরকে তো আর ওই কয়েকটা রিভলভার দিয়ে মারা যায় না। স্যাম চিৎকার করে বলল, অর্পিতা, তুমি আর লারা এখান থেকে পালিয়ে যাও। আমি পালাবো না। আপনাদের সবাইকে এরকম বিপদের মধ্যে রেখে আমি পালাবো না। আমার জন্য তো এখানে। বোকার মতো কাজ করো না, পালিয়ে যাও এখান থেকে। তবে সাবধান, বাইরে গিয়ে কিন্তু স্থানীয় লোকেদের কোনো কথা বলবে না। এখান থেকে বেরিয়ে সোজা আমেরিকায় চলে যাবে, সেখানে গিয়ে সমস্ত কথা জানাবে। তবে সেখানে এই মন্দিরের কথা আর এমন অদ্ভুত কথা কেউ বিশ্বাস করবে কিনা সেটাই আমি ভাবছি। স্যাম বেশ বুদ্ধিমান। তার কথাটা শুনে বুঝতে পারলাম সে সমস্ত কিছু ভেবেই বলেছে। আরও কিছু সে বলতে যাচ্ছিল, ঠিক তার আগেই একটা বেবুন লাফ দিয়ে ঝাঁপিয়ে এসে পড়ল তার মাথার উপর। তারপরে তার হাতের নখগুলো ঠুকিয়ে দিল। কথাটা বলতে গিয়ে অর্পিতা কেমন যেন কেঁপে উঠল। রুদ্ধশ্বাসে তার বলা কথাগুলো মানব আর উৎসব শুনল। তারপর বলল, কিন্তু তেমন হলে তো আপনার সঙ্গে লারার এখানে চলে আসার কথা ছিল। আপনি আমেরিকায় ফিরে গিয়ে সেখানে সবকিছু না জানিয়ে এখানে এলেন কেন? সেই জঙ্গল থেকে আমি একাই কোনো রকমে বের হতে পেরেছিলাম। আমার কাছে একটা ছুরি ছিল, আর এই দেখুন সেই বেগুনের নখের আঘাতে আমার হাতে। অর্পিতা তার হাতের জামার একটা হাতা একটু তুলে দেখালো। ছুটে পালিয়ে যাচ্ছিলাম। একসময় লারা কিছু একটা পায়ে বেঁধে মাটির উপরে ছিটকে পড়ে যায়। আমি তার দিকে এগিয়ে যাব, এমন সময় দেখি
কতগুলো বেবুন একদম তার কাছে এসে পড়েছে। আর পারলাম না, ছুটতে লাগলাম পিছনের দিকে। ছুটতে ছুটতে শুনতে পেলাম লারার মরণ আর্তনাদ। হাতের ছুরিটা বার করে নিয়েছি, এমন সময় দেখি একটা বেবুন আমার দিকেই আসছে। তার হিংস্র মুখের দিকে তাকিয়ে যে কেউ ভয় পেয়ে যাবে। মুখের সামনের দিকটা কেমন যেন টকটকে লাল, তারপরে বাকি মুখটা লালচে। আরও কিছু রং ছিল, তবে এখন মনে পড়ছে না। সে এগিয়ে আসছে আর আমি ছুটছি, আর একটু হলেই সে আমায় ধরে ফেলবে। প্রথমে সে ঝাঁপিয়ে পড়লো আমার পা লক্ষ্য করে। আমি ছিটকে পড়ে গেলাম মাটিতে। তারপর লাফিয়ে এসে আমার ডান হাতের উপর নিজের নখ দিয়ে এভাবে আঁচড় কাটার সঙ্গে সঙ্গে আমি ছুরিটা বার করে তার গলার কাছে বসিয়ে দিলাম। ছুরিটা আর গলা থেকে বার করতে পারিনি। সে ছটফট করতে করতে মাটিতে পড়ে যেতেই আমি ছুটে চলে এলাম বাইরে। তারপর কথাগুলো বলতে পেরে যেন অর্পিতার ঘাড় থেকে একটা ভার নেমে গেল। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, তারপরে আরও অনেক কিছু ঘটে গেছে। যখন বুঝতে পারলাম আমার কথাগুলো চট করে কেউ বিশ্বাস করতে চাইছে না, তখন প্রথমে চলে এলাম দিল্লিতে, তারপর সেখান থেকে আপনাদের কাছে। আপনার সমস্ত কথাই শুনলাম, কিন্তু এবার আপনি আমাদের কাছে ঠিক কী কারণে এসেছেন সেটা যদি বলেন। আমি চাই আপনি এবং আপনার বন্ধু দুজনেই আমার সঙ্গে কম্বোডিয়ার জঙ্গলের সেই মন্দিরের কাছে চলুন। আপনারা তো এর আগেও অনেক বিপদের মোকাবিলা করেছেন, অনেক রহস্যের সমাধান করেছেন। আপনারা যদি এবার আমার সাথে এই রহস্যের সমাধান করেন, ওই মন্দিরে আসলে কি আছে, কেন ওই গ্রামের লোকেদের এমন অদ্ভুত একটা রোগ হচ্ছে, এমন মাংসাশী বেবুন কেন মন্দিরটাকে পাহারা দেয়, সেটাও তো আমি বুঝতে পারছি না। তাছাড়া আরও একটা ব্যাপার আছে, সেদিন যখন ওই বেবুনগুলো আমার দলের লোকেদের আক্রমণ করেছিল, আমি আসার আগে ওই মন্দিরের কাছে কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। এই কথাটায় মানব আর উৎসব অবাক হয়ে তাকিয়ে রইল অর্পিতার দিকে। অর্পিতার চোখে মুখে এবারে যেটা ফুটে উঠেছে সেটা একটা ভয় ছাড়া আর কিছু হতে পারে না। ওই স্থানীয় আদিবাসী যারা কোনো কিছুকে ভয় পায় না, তারা পর্যন্ত প্রবেশ করতে ভয় পায়। ওই আদিবাসীদের একজন মাত্র ওই স্থানে প্রবেশ করতেই তার গায়ে গুটি গুটি মতো হয়েছিল, অথচ আমাদের কিন্তু কিছু হয়নি। এমন মন্দির, যে মন্দির পাহারা দেয় ওই মাংসাশী হিংস্র বেবুন, সেই মন্দিরে ওই লোকটা কি? ওরা তিনজনে যখন ফ্যানাম পেং এয়ারপোর্টে নামলো, তখন দুপুর পেরিয়ে বিকেল হতে শুরু করেছে। স্থানীয় একটা হোটেলেই ওরা তিনজনে থাকার ব্যবস্থা করল। সন্ধ্যাবেলার মধ্যেই ওদের পরিকল্পনাটা ওরা গুছিয়ে নিল। কাল সকালে এখান থেকে বেরিয়ে কম্পন পর্যন্ত ওরা পৌঁছবে, তারপর সেখান থেকেই পরের পরিকল্পনাটা স্থির করা যাবে। একটা ম্যাপ কিন্তু অর্পিতার কাছে ছিল। সেই ম্যাপটা ঘরের বিছানার উপরে ছড়িয়ে অর্পিতা বলল, কম্পন থেকে ওই জঙ্গলের কাছাকাছি এলাকাতেই পৌঁছতে প্রায় একদিন লেগে যাবে। মানে আপনাদের এর মাঝে 2 দিন কেটে যাবে। জঙ্গলের মধ্যে কিন্তু আমরা সরাসরি প্রবেশ করতে পারবো না, গ্রামের দিক দিয়ে যেতে হবে। তবে গ্রামে গিয়ে খোঁজ খবর নিয়ে তারপরে আমরা জঙ্গলে ঢুকবো। একটা কথা, গ্রামের লোকেরা আমায় চিনে ফেলতে পারে, তাই ওইখানে সবসময় একটা মাস্ক আমি পরে থাকবো। কিন্তু গোটা একটা দল যেখানে নিরুদ্দেশ হয়ে গেছে, আর ওদের কি তামেং নামে একজন ছিল, তারপরেও কি ওরা সত্যি সত্যি বাইরের কাউকে ওখানে ঢুকতে দেবে? স্থানীয় আদিবাসী লোকেরা খুব ভালো। আমরা তাঁবুতে থাকলেও তারা আমাদের অনেক সাহায্য করেছিল। তাদের সঙ্গে একটু ভালোভাবে মিশতে পারলে আর কোনো সমস্যা হবে না। তবে অসুবিধাটা হলো, তারা কিন্তু ইংরেজি কিংবা অন্য কোনো ভাষা জানে না। তারা ওদের স্থানীয় ভাষাতে কথা বলে, সেই ভাষা আপনারা বুঝতে পারবেন না। তবে এখানে আসার আগে সেই ভাষা সামান্য আমাকে পড়াশোনা করতে হয়েছে কাজের জন্য, তাই আমি আপনাদের শিখিয়ে দিতে পারবো। অর্পিতা যেমন বলল ঠিকই তেমনভাবে সমস্ত কিছু স্থির করা হলো। পরের দিন এখান থেকে বেরিয়ে ওরা পৌঁছলো কম্পন, এবং তারপর সেখান থেকে প্রায় একদিনের পথে ওরা গিয়ে পৌঁছলো সেই জঙ্গলের কাছাকাছি একটা জায়গায়। তবে ওরা যে হোটেলে উঠল সেখান থেকে জঙ্গল কিন্তু আরও বেশ খানিকটা দূরে। গোটা একটা দিনের বিশ্রাম নিয়ে হোটেল ছেড়ে দিয়ে ওরা পায়ে হেঁটে চলতে শুরু করলো সেই দিকে। যতই এগোতে লাগলো ততই কিন্তু আশপাশটা পরিষ্কার হয়ে যেতে লাগলো। এয়ারপোর্টে নামার পরে যেখানে ওরা ছিল সেখান থেকে মনে হয়নি যে এই দিকে এমন ফাঁকা গ্রামের মতো জঙ্গল আর মাঠের মতো জায়গা রয়েছে। পথ চলতে চলতে মানব বলল, সত্যি আমাদের কলকাতার মতোই ব্যাপার। কলকাতা এয়ারপোর্ট আর হাওড়া স্টেশনের কাছাকাছি কেউ নামলে জানতেই পারবে না কলকাতাতে এখনো গ্রাম রয়েছে।
এমনটা সব জায়গাতেই হয়। টোটাল ব্যাপারটাই হলো সেখানকার পর্যটন কেন্দ্রগুলো আর স্থায়ী বসতি নয়। যেখানে লোকজন বেশি সেই জায়গা উন্নত, যেখানে লোকজন কম সেই জায়গা কম উন্নত। না হলে এমন ফাঁকা জায়গা এখানে পড়ে আছে, অথচ আমরা যেই হোটেলগুলোয় ছিলাম সেখানে দেখেছিস কেমন গাদাগাদি করে দোকান আর ঘরগুলো তৈরি হয়েছে। এগুলো সব জায়গাতেই আছে, সবাই নিজের সুবিধের জন্য এই সমস্ত করে থাকে। তবে আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে, বিশেষ করে জঙ্গলের মধ্যে। সব কিছুই তো ঠিক হলো, কিন্তু আমরা ওই জঙ্গলের কাছে গিয়ে থাকবো কোথায়? আদিবাসীদের ঘরে নিশ্চয়ই আমাদের থাকতে দেবে না। তার প্রয়োজন হবে বলে মনে হয় না। আমার সঙ্গে একটা ফোল্ডিং তাঁবু আছে। তাছাড়া আশা করি আসার সময় আপনারাও তাঁবুর ব্যবস্থা করেই এসেছেন। সে তো আমরা করেই এসেছি, তবে একবার ব্যাপারটা জাস্ট দেখে নিচ্ছিলাম। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি এত বিপদ মাথায় নিয়ে আবার এইখানে এলেন কেন? এই সমস্ত কিছু ছেড়ে আপনি দিল্লিতে কিংবা অন্য কোথাও গিয়ে তো আবার নতুন করে ডাক্তারিতে বা মেডিকেলের অন্য কোনো জায়গায় জয়েন করতে পারতেন। সমস্যাটা আমার জন্য হয়েছিল মিস্টার রায়। তাই আমি যদি এই সমস্ত রহস্যের উদ্ঘাটন করার চেষ্টা না করি তাহলে কি করবে বলুন তো? আমি চুপ করে থাকলে তো আসল সমস্যাটার কথা কেউ জানতেই পারবে না। মানবের মনে হলো অর্পিতা কথাটা মিথ্যে বলেনি। তাছাড়া তার কাছ থেকে রহস্যের কথা শোনার পর থেকে ওদেরও কেমন যেন একটা কৌতূহল হতে শুরু করেছে। সেদিন সন্ধ্যের দিকে ওরা গিয়ে পৌঁছল আদিবাসী গ্রামটার কাছে। প্রথমেই কিন্তু সেখানকার লোকেরা একটু কৌতুক নজরেই ওদের দেখল। বিশেষ করে যে তামিম ওদের সঙ্গে ছিল তার বছর 16 ছেলেটা একভাবে মাস্ক পরে থাকা অর্পিতার দিকে তাকিয়ে দেখছিল। অর্পিতা মুখটা ঘুরিয়ে নিল। আদিবাসী দলের মধ্যে যে সর্দার ছিল সে এগিয়ে এসে কথা বলল। সন্ধে হয়ে আসায় চারপাশে আগুন জ্বলছে। সেই আগুনের পাশে বসে থাকা সর্দারের দিকে তাকিয়ে মানব বুঝতে পারল লোকটার বেশ বয়স হয়েছে। গায়ের রং কুচকুচে কালো, মাথার উপর পালক দিয়ে তৈরি করা একটা মুকুটের মতো কিছু। সে একটা পাথরের উপরে বসে। তার একপাশে মানব, উৎসব এবং অর্পিতা, অন্য পাশে আর একজন লোক। ওই দুজন লোকের গায়ে সেই অদ্ভুত গুটি গুটি মতো রয়েছে। তারা গোটা শরীরে কি যেন একটা সবুজ রঙের মেখেছে, তবুও মাঝে মাঝে যন্ত্রণায় ওদের মুখ বিকৃত হয়ে যাচ্ছে। সর্দার সমস্ত কথাই বলল অর্পিতার সঙ্গে। সেই সমস্ত কথা বাংলায় অর্পিতা বুঝিয়ে দিল ওদের। ওদের গায়ে এমন সবুজ এগুলো কি দেওয়া হয়েছে? আমাদের এই গ্রামে প্রায় 5-6 মাস আগে থেকেই এমনটা শুরু হয়েছে। যারা এই জঙ্গলের ভেতরের দিকে গিয়েছিল তাদেরই গায়ে এমনটা হয়ে গেছে। কেন হয়েছে তা আমরা কিছুই জানি না। রাতের বেলা বড় জ্বালা করে। যে পাতা ওদের গায়ে পেটে লাগিয়ে দেওয়া হয়েছে, ওই পাতা গায়ে লাগালে বাইরের থেকে শরীর গরম থাকবে, ঠান্ডা হলেই ওই গোটাগুলো জ্বলতে শুরু করে। আচ্ছা, জঙ্গলে আসলে কি আছে যার জন্য এমনটা হচ্ছে? আমরা তা জানি না, তবে প্রায় মাসখানেক আগে একটা দল এসেছিল তার খোঁজ করতে। তাদের সঙ্গে আমাদের তামেং ওই জঙ্গলের মধ্যে গিয়েছিল। সেও ফিরে আসেনি। আজ পর্যন্ত কেউ ফেরেনি। কিন্তু জঙ্গলের মধ্যে কি আছে তা তো আপনার জানার কথা। এত বছর ধরে আপনারা এখানে রয়েছেন। মানবের কথাটা অর্পিতা তাদের ভাষায় বলে দিতেই সর্দার সামান্য হেসে আগুনের মধ্যে একটা কাঠ এগিয়ে দিয়ে বলল, ওই জঙ্গলের ভেতরে কোথাও একটা মন্দির আছে বলে শুনেছিলাম, তবে সেখানে যাওয়ার চেষ্টা আমি করিনি। ওই মন্দিরে অনেক কিছু আছে। ওই মন্দিরে মানুষের যাওয়া বারণ। তাছাড়া ওই মন্দির পাহারা দেয় অনেক বছর ধরে বেঁচে থাকা এক সাধু। ওখানে কেউ যাক সেটা সে পছন্দ করে না। কথা আমি আগেই সবাইকে বলেছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি। এই রোগ আসলে ওই মন্দিরে যে দেবতা আছে সেই দেবতার রাগের কারণ। তার মানে আপনাদের মনে হচ্ছে এই রোগের কারণ ওই মন্দির, কিন্তু এই রোগের নিরাময় পাওয়ার কোনো উপায় তো আপনারা খুঁজে বার করতে পারছেন না। তাতে কি হয়েছে? আমরা রাতের বেলা ওই পাতা মেখে নিলে জ্বালা তো একটু কম আসে। আস্তে আস্তে এক সময় সবটা ঠিক হয়ে যাবে। যখন দেবতার রাগ কমবে
তখন দেবতাই আমাদেরকে ক্ষমা করবেন। সর্দার আকাশের দিকে হাত তুলে কি যেন বলল। তার দেখা দেখি পাশে বসে থাকা দুজন লোক তাই করল। আরো কিছুক্ষণ কথাবার্তার পর সর্দার ওদেরকে গ্রামে থাকার জন্য বলল। একটা ঘর ছেড়েও দেওয়া হলো ওদের জন্য। সেই ঘরের মধ্যেই ওরা তিনজনে রাতের বেলায় রইল। ঘরের একপাশে একটা ছোট ডালপাতার বেড়া দিয়ে তৈরি ছোট জায়গা, সেটা মহিলাদের থাকার জন্য আর পুরুষদের থাকার জন্য সামনেটা। গোটা রাত কিন্তু ওদের একরকম নির্ঘুমে কেটে গেল। মানব, উৎসব আর অর্পিতা গোটা রাত ধরে ভাবতে লাগলো জঙ্গলে গিয়ে তারা আসলে করবেটা কি। ছেলেটা দাঁড়িয়েছিল ওদের ঘরের একপাশে। তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে অর্পিতা হাত তুলে তাকে ডাকলো। 15-16 বছরের বেশি বয়স হবে না ছেলেটার, তবে চেহারা দেখে কিন্তু তার থেকে বেশি মনে হয়। মুখটা কেমন বাচ্চা বাচ্চা। ছেলেটা সামনে আসতেই মানব আর উৎসব তাকে আকার ইঙ্গিতে প্রথমে অনেক কিছুই বোঝালো, তাতে কাজ হয় না। অর্পিতা হেসে তারপর স্থানীয় ভাষায় কথা বলতেই ছেলেটা সে কথার উত্তর দিল। ওই ডাক্তারের দলের সঙ্গে আমার বাবা গিয়েছিল। আমার বাবা তামিং, আমার নাম জিমা। জিলিকে আমি খুব ভালোবাসতাম। বাবা আর জিলি দুজনে একসাথে হারিয়ে গেছে। তোমরা কেউ জঙ্গলে যাবে? আমরা ওই জঙ্গলে যাব বলে ঠিক করিনি এখনো, তবে আমরা যদি যাই সে কথা তুমি অন্য কাউকে বলে দেবে না তো? আমি কাউকে বলবো না। আমি ওই জঙ্গলে যেতে চাই। ওই জঙ্গলে আমার বাবা আর জিলি হারিয়ে গেছে। ওদেরকে আমি সেখান থেকে নিয়ে আসতে চাই। তুমি ওই জঙ্গলের পথ চেনো? আর যেখানে মন্দিরটা আছে সেই জায়গাটা চেনো? জিমা মানবের কথা বুঝতে পারল না, তাই অর্পিতা তার ভাষায় প্রশ্ন করতেই সে বলল, জঙ্গলের মধ্যে আমি এর আগেও গিয়েছিলাম, অনেক আগে। ওই মন্দিরে যাওয়ার পথ আমি কিছু কিছু চিনি। তাহলে তো বেশ ভালোই, কারণ সেইবার আমাদের পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল তামিং। তামিং ছাড়া ওই পথ আর কেউ চিনতে পারতো না। আমি পালাবার সময় যে কিভাবে ছুটতে ছুটতে কোন দিক দিয়ে বেরিয়েছি তা আমারও আসলে ঠিক মনে নেই। তাহলে জিমাকে নিয়েই আমাদের ওই জঙ্গলে যাত্রা শুরু করতে হবে। কিন্তু ওই জঙ্গলে গিয়ে আমরা করবোটা কি, সে কথা কিছু ভেবেছেন আপনি? মিস্টার চক্রবর্তী, এই আপনিটা বরং এখন থেকে বাদ দিন, না হলে সমস্যা হবে। খুব বেশিক্ষণ ধরে আমি কাউকে আবার আপনি কিংবা মিস্টার এই সমস্ত বলে ডাকতে পারি না। আশা করি আপনাদের নাম ধরে ডাকলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আসলে ব্যাপারটা আমি নিজেই বলতাম। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাদেরও কোনো আপত্তি নেই। তাহলে কাল রাতে আমরা সকলে জঙ্গলে ঢুকছি, কিন্তু আমাদের প্রধান কাজ হবে মন্দিরটা খুঁজে বার করা। কিন্তু এই বেবুনদের হাত থেকেও বাঁচতে হবে। মন্দির পাহারা দেয় যে বেবুনগুলো, তাদের কথা আমিও শুনেছি। বাবা বলতো ওই মন্দিরের কাছে আরো অনেক কিছু আছে। যারা মন্দির পাহারা দেয় তাদের মুখের রং রঙিন, ওরা হলো ছেলে বেবুন। আর ওই মন্দিরের পেছনের দিকে থাকে মেয়ে বেবুন, তাদের মুখের রং কালো। তবে ছেলে বেবুন যেমন হিংস্র, মেয়ে বেবুন কিন্তু তেমন নয়। ওদের হাত থেকে বাঁচতে না পারলে কিন্তু আমরা মন্দিরের ভেতর ঢুকতে পারবো না। কিছু না কিছু একটা রাস্তা তো বেরিয়েই যাবে জিমা। তুমি এখানকার আর কাউকে ব্যাপারটা জানিও না, বুঝলে? সূর্যের আলো তো আর একটু পরেই দেখা যাবে বলে মনে হচ্ছে না। সঙ্গে টর্চ আছে, কিন্তু এই দিনের বেলাতে যে টর্চ জ্বালাতে হবে সেটা তো ভাবতে পারিনি। এমনটা হতো না, আকাশে মেঘ রয়েছে তাই এমন হচ্ছে। না হলে ওই বড় বড় গাছের ফাঁক দিয়ে যেটুকু সূর্যের আলো আসে তাতে কিন্তু ভালোভাবেই চারপাশটা দেখা যায়। জিমা সবার আগে আগে হাঁটছিল। তার হাতে একটা লম্বা লাঠি। লাঠিটা মাটিতে ঢুকতেই একটা অদ্ভুত শব্দ হচ্ছিল দেখে ওরা লাঠিটার উপরের দিকে তাকিয়েছিল। লাঠিটার হাতলের কাছে ঝুমুরের মতো কিছু একটা বাঁধা রয়েছে, তাছাড়া লাল কালো বেশ কয়েকটা সুতো। অর্পিতা সে কথা জিজ্ঞেস করতেই জিমা বলেছিল, এই লাঠি বাবাকে অনেক দিন আগে একজন দিয়েছিল। বাবা এই লাঠি ব্যবহার করতো না। এই লাঠিতে নাকি অনেক ক্ষমতা আছে। যদি কোনো বিপদ হয় তার জন্য আমি লাঠি নিয়ে এসেছি। অর্পিতার মনে পড়ে যায় জঙ্গলে যখন তামিং ঢুকেছিল তার কাঁধে জিলি নামের সেই বানরটার সঙ্গে সঙ্গে তার হাতে খানিকটা এরকম দেখতে একটা লাঠি ছিল, কিন্তু ওই লাঠিতে এমন সুতো কিংবা ঝুমুর বাঁধা ছিল না। আরও খানিকটা ভেতরে ঢুকতেই ওরা বুঝতে পারল চারপাশটা আরো গভীর হয়ে এসেছে। এইবারে প্রথম সমস্যায় পড়ল জিমা। সে অনেক বছর আগে জঙ্গলে ঢুকেছে।
জঙ্গলের চারিদিকের পথ একই রকম বলেই মনে হয়। জিমা চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করতে লাগলো, আর হাতের লাঠিটা সামনের দিকে এগিয়ে দিল। একটু পরেই সামনে একদিকে পথ দেখিয়ে আবার এগোতে লাগলো। আশ্চর্য ব্যাপার, জিমা কি সত্যি সত্যি ঠিক পথে আমাদের নিয়ে যাচ্ছে? লাঠিটার উপর ভরসা করে এগোচ্ছে বলে মনে হচ্ছে। তো একটা লাঠি আমাদের পথ দেখাতে পারে। এখানকার আদিবাসীরা অনেক কিছু বিশ্বাস করে, অনেক জাদু মন্ত্র এদের জানা আছে। এরা জাদু মন্ত্র দিয়ে অনেক কিছু করতে পারে বলেও শুনেছি। তবে তারা বাইরের কারোর কাছে এই সমস্ত দেখায় না। না হলে একবার তোমরা ভেবে দেখো কতটা দূরে ওরা রয়েছে। এখানকার মাটিও খুব একটা উর্বর নয়, অথচ এই মাটিতে ওরা চাষ করছে। লোকগুলো এতটা দূরে নিজেদের মতো করে দিন কাটাচ্ছে। এদের মধ্যে অনেকেই কখনোই ফাঁকা মাঠের মতো জায়গা পেরিয়ে শহরের দিকে গিয়ে পৌঁছয়নি। আরো খানিকটা হাঁটতে হাঁটতে ওরা এসে পড়ল জঙ্গলের মধ্যে আরো গভীর একটা জায়গায়। এইখানে চারপাশের গাছগুলো এক হাতের মধ্যেই রয়েছে। তার মাঝখান দিয়ে একজন ছাড়া আর কেউ চলতে পারে না। তবে আগেরবার যখন অর্পিতা এসেছিল তখন কিন্তু এই পথ ধরে আসেনি। অর্পিতা কিছু একটা বলতেই যাচ্ছিল, ঠিক তার আগেই সামনের লম্বা গাছের মাথায় যেন কিছু একটা দেখা গেল। গাছের মাথা থেকে কিছু একটা নিচের দিকে তাকিয়ে যেন ওদের দিকে দেখছিল। অর্পিতা উপরের দিকে তাকাতেই সঙ্গে সঙ্গে জিনিসটা সরে গেল, আর ঠিক তখনই একটা গাছের পাতা এসে পড়ল নিচে। জিমা পাতাটা তুলে নিল, তারপর উপরের দিকে তাকিয়ে বলল, এইমাত্র পাতাটা গাছ থেকে পড়েছে, কিন্তু পাতাটা কাঁচা, তার মানে ওপরে কেউ আছে। অবাক হয়ে ওরা দেখল উপরের দিকে। কাল অর্পিতাও এমন কিছু একটা বলেছিল। অর্পিতা বলেছিল ওই গাছের উপরে নিশ্চয়ই কেউ আছে। ওরা যখন এই জঙ্গলে ঢুকেছিল তখন ওদের দিকে তাকিয়ে দেখছিল ওরা। কিন্তু বেবুনের দল যদি মন্দিরের কাছে থাকে তাহলে এখানে কারা আছে? ওরা আরো খানিকটা সামনের দিকে এগিয়ে গেল। জঙ্গল এদিকে আরো ঘন হয়ে এসেছে। মাঝে মাঝে মনে হচ্ছিল আর একটু এগোলে যেন ওরা দেখতে পাবে গাছের সারিতে পথটা বন্ধ হয়ে গেছে। একসময় বাধ্য হয়ে মানব বলল, ব্যাপারটা কি বলতো, আমরা যেই পথে চলেছি সেই পথ শেষই হচ্ছে না, আর পথ আস্তে আস্তে আরো কঠিন হয়ে যাচ্ছে। এই পথ দিয়ে আমরা ওই মন্দিরে যেখান দিয়ে প্রবেশ করা যায় সেই দিকের পথে যেতে পারবো। তার মানে তামেং আমাদের পেছনের পথ দিয়ে নিয়ে গিয়েছিল। আমি মন্দিরের পাঁচিলটা দেখতে পেয়েছিলাম। জিমা অর্পিতার কথাটা বুঝতে পারল না, কিন্তু উৎসব আর মানব সঙ্গে সঙ্গে তাকে থামতে বলল। আরো খানিকটা এগোতে ওরা বুঝতে পারল ওদের ধারণা ভুল। এক জায়গায় যেন সত্যি সত্যি জঙ্গলের শেষ গাছগুলো পাশাপাশি দাঁড়িয়ে পথটাকে আটকে ফেলেছে। সর্বনাশ, এবার কি হবে? জিমা কিন্তু একটুও ভয় পেল না। সে এদিক ওদিকে ভালো করে তাকিয়ে দেখতে লাগলো। এতক্ষণে মানব আর উৎসব বেশ অধৈর্য হয়ে পড়েছে। তাছাড়া মনে হলো চারপাশের গাছগুলো যেন ওদের আস্তে আস্তে চেপে ধরতে শুরু করেছে। আর ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতে পারল অর্পিতা। আসলে গাছের পাতাগুলো নয়, গাছের গুড়িগুলো অদ্ভুতভাবে নড়তে শুরু করেছে। অর্পিতা চিৎকার করে উঠল, মানব, উৎসব, জিমা, তোমরা ওখান থেকে সরে এসো, গাছগুলো আমাদের জড়িয়ে ধরতে শুরু করেছে। মানব আর উৎসব কথাটা শুনে দুপাশে তাকাতেই বুঝতে পারল দুটো গাছ ততক্ষণে তাদের পেছনের দিকটা জড়িয়ে ধরেছে। অর্পিতা একটু পেছনের দিকে ছিল। জিমা, মানব আর উৎসব কয়েকটা গাছের পাকদণ্ডির মধ্যে আটকে পড়ল। বাইরে থেকে অর্পিতা দুহাতে সেই গাছেদের গায়ে আঘাত করতে লাগলো, কিন্তু তাতে কোনো ফল হলো না। আর ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলো অর্পিতা। বেশ খানিকটা দূরে জঙ্গলের মধ্যে থেকে কাকে যেন দেখা যাচ্ছে। এই দুটো চোখ সে এর আগেও দেখেছে। এবারে অর্পিতা বলল, আমি চিনতে পেরেছি তোমাকে। তুমি ওই মন্দিরের ওইখানে ছিলে। তুমি সেদিন মন্দিরের সামনে দাঁড়িয়েছিলে। কে তুমি? আমি যেই হই না কেন, তোমাদের এই মন্দিরে যাওয়া চলবে না। আগের বার এতজনকে মেরেছি, তাও তোমাদের শিক্ষা হয়নি। ওই দেখো, তাদের কঙ্কাল এখনো ওখানে পড়ে আছে। লোকটার দৃষ্টি অনুসরণ করে অর্পিতা তাকালো একপাশে। ততক্ষণে জঙ্গলের একপাশের মধ্যে কোথা থেকে যেন কয়েকটা নরকঙ্কাল এসে পড়েছে। ছিন্ন ভিন্ন ভাবে ছড়িয়ে থাকা নরকঙ্কালগুলোর দিকে তাকিয়ে চমকে উঠল অর্পিতা। একটা কঙ্কালের ডান হাতের কাছে একটা কালো পাথরের মতো একটা ব্রেসলেট এখনো তা জড়িয়ে রয়েছে। ওটা শ্যাম ছাড়া অন্য কেউ হতে পারে না। অর্পিতার মাথার ভেতরটা কেমন যেন করে উঠল। লোকটা একভাবে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা লাঠি, পরনে
অদ্ভুত পোশাক, অনেকটা আদিবাসীদের মতো। তার মাথায় রঙিন পালক থাকলেও তার গায়ের পোশাকগুলো আজ থেকে অনেক বছর আগে, সেই পশুর চামড়া দিয়ে তৈরি পোশাকের মতো। লোকটা অর্পিতা থেকে অনেক দূরেই দাঁড়িয়েছিল। এইদিকে ততক্ষণে পেছনের পাকদণ্ডির মধ্যে তিনজনে আটকা পড়েছে, অথচ তাদের কোনো চিৎকার অর্পিতা শুনতে পাচ্ছে না। কে তুমি? কি চাও তুমি? কেন এসব করছো? এই মন্দিরে আমি কাউকে প্রবেশ করতে দেব না। যতক্ষণ আমি রয়েছি ততক্ষণ এই মন্দিরে কেউ প্রবেশ করতে পারবে না। অর্পিতা এতক্ষণ পরে লক্ষ্য করে সেই লোকটার হাতেও একটা লাঠি রয়েছে। সেই লাঠির মাথার দিকে ঝুমুরের মতো কি যেন বাঁধা, তাছাড়া লাল কালো কতগুলো সুতো বাঁধা রয়েছে। লোকটা লাঠিটা তুলে একবার মাটির মধ্যে আঘাত করলো। তারপর অর্পিতার চারপাশে একটা গাছের খাঁচার মতো তৈরি হতে লাগলো। আস্তে আস্তে ঠিক যেভাবে একটা খাঁচা বাকি তিনজনকে জাপটে ধরেছে, ঠিক সেভাবেই অর্পিতা একটা খাঁচার মধ্যে বন্দী হয়ে যাচ্ছে বলে মনে হলো। অর্পিতা দুহাতে গাছের একটা কাণ্ড ধরে ঠেলতে লাগলো। গাছগুলো যেন জীবন্ত, আস্তে আস্তে এগিয়ে আসছে তার দিকে। বাঁচাও, বাঁচাও, হেল্প! সাধুর হাসিতে চারপাশটা ভরে উঠেছে। সাধু ততক্ষণে অদ্ভুতভাবে প্রাচীন কিছু মন্ত্র উচ্চারণ করে চলেছে, আর গাছপালাগুলো একভাবে আস্তে আস্তে অর্পিতাকে আরো চাপতে শুরু করেছে। একসময় গাছগুলো এমনভাবে চেপে এলো, এক ফোঁটাও আলো নেই তার পাশে, আর ভেতরটা কেমন যেন অন্ধকার। অর্পিতা আরো একবার চিৎকার করলো, কিন্তু তার চিৎকারটা যেন আস্তে আস্তে পাক খেয়ে অনেক উপরের দিকে উঠতে লাগলো। ঠিক তখনই সে বুঝতে পারলো ওই গাছ দিয়ে তৈরি গহ্বরের মতো জায়গাটা বেয়ে আস্তে আস্তে কেউ নেমে আসছে নিচের দিকে। বেবুন নাকি? জিমা প্রথমে ভয় পেয়ে গিয়েছিল। এমন একটা ব্যাপার সে ধারণা করতে পারেনি। তারপরে যখন পাকদণ্ডিটা চেপে ধরলো, তখন সে বুঝতে পারল এখান থেকে বেঁচে বেরানো সহজ নয়। এক্ষেত্রে তারা তিনজন রয়েছে, তাই চাপাচাপি এমন হলো যে একে অপরের গায়ের সঙ্গে লেপ্টে যেতে লাগলো। ব্যাপারটা কি হলো? এমনটা তো হওয়ার কথা নয়। গাছগুলো কি করে আমাদের চাপটে ধরলো বলো তো? আদিবাসীদের সর্দার মিথ্যে কথা বলেন। এই জঙ্গলে সত্যিই কিছু একটা আছে, আর সেই শক্তি আমাদের আটকাতে চাইছে। এমন কোনো একটা শক্তি আছে যা আমাদের ধারণার বাইরে। জিমা কিন্তু কোনো কথা বলছিল না। হঠাৎ করে তার হাতের লাঠিটায় একটা অদ্ভুত ব্যাপার দেখা গেল। তার হাতের লাঠিটায় যে রঙিন সুতোগুলো পেঁচানো ছিল, সেই সুতোগুলো কেমন যেন উজ্জ্বলভাবে জ্বলতে লাগলো। তার সঙ্গে সঙ্গে ঝুমুরগুলো যেন নিজে থেকেই অদ্ভুত শব্দ করে বাজতে লাগলো। এমন একটা ব্যাপার ঘটে গেছিল যে জিমা নিজেই প্রথমে অবাক হয়ে গেল। তারপর স্থানীয় ভাষায় বলল, লাঠি আমার বাবাকে দিয়েছিল কোনো এক সাধু, সে অনেক বছর আগে। কিন্তু বাবা এই লাঠি কখনো হাতে নেয়নি। অথচ আমি লাঠি নিয়ে যেখানে যেতাম সমস্ত বিপদ থেকে উদ্ধার পেয়ে যেতাম। আজ আমাদের সঙ্গে আমি লাঠিটা নিয়ে এসেছিলাম, কিন্তু লাঠিটা আমায় কিছু বলতে চাইছে। জিমার কথা ওরা বুঝতে না পারলেও লাঠিটার ক্ষমতা ওরা দেখতে পেয়েছিল, তাই ওরাও বুঝতে পারলো সত্যি সত্যি কিছু একটা এখানে হতে চলেছে। লাঠিটা যেন জিমার হাত থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারপরেই লাঠির নিচের দিকটা হঠাৎ করে জিমার হাত থেকে বেরিয়ে গিয়ে পড়ল সেই শক্ত একটা গাছের মধ্যে। তারপরে এই অদ্ভুত একটা ব্যাপার ওদের চোখের সামনে ঘটে গেল। ওদের মাথার ওপরে যেন একটা কিছু একটা মুহূর্তের জন্য হয়ে গেল। তারপরেই ওরা দেখতে পেল গাছগুলো যেন আস্তে আস্তে উঠে জড়িয়ে ধরতে শুরু করেছিল। তেমনভাবেই গাছগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে একপাশে। লাঠিটা নিজে থেকেই যেন জিমাকে টেনে বাইরে বার করলো। তারপর মানবার উৎসব তাড়াতাড়ি বেরিয়ে আসছিল, না হলে আবার গাছগুলো আগের জায়গায় চলে আসতো। ওরা বাইরে এসে নিজেদেরকে সামলে নিয়েছিল, কিন্তু মানব অবাক হয়ে বলল, অদ্ভুত, লাঠির এমন অদ্ভুত শক্তি থাকে কি করে? ভুলে গেছিস? অর্পিতা বলেছিল না, ওই গ্রামের মানুষেরা অনেক জাদু মন্ত্র জানে। হতে পারে তেমন কোনো জাদু মন্ত্র। কিন্তু অর্পিতা কোথায় গেল? অর্পিতাকে খুঁজতে গিয়ে ওরা দেখতে পেল সামনে আবার ওদের মতন একটা গাছের খাঁচা তৈরি হয়েছে। নিশ্চয়ই সেই খাঁচার মধ্যে অর্পিতা আছে, কিন্তু বাইরের দিকে তাকিয়ে সেই সাধুকে ওরা দেখতে পেল না। জিমা তাড়াতাড়ি এগিয়ে গেল গাছের দিকে। তারপর লাঠিটা গাছের মধ্যে গেঁথে দিতেই আস্তে আস্তে গাছগুলো সরে এলো, আর ভেতর থেকে অর্পিতা বেরিয়ে এলো। অর্পিতা যখন বেরিয়ে এলো, দেখা গেল তার মুখে হাসি। তার ঠিক মাথার উপর গাছ থেকে নিচের দিকে নেমে এসেছে একটা বেবুন।
আর একটু হলেই বেবুনটা অর্পিতার গায়ের উপরে এসে পড়তো, কিন্তু তার আগেই গাছ সরে যাওয়ায় অর্পিতা ছিটকে এলো বাইরের দিকে। বেবুনটা এসে পড়ল মাটিতে, আর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো অর্পিতা। তার দিকে তাকাতে একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেল। তাতে শুধু অর্পিতা নয়, বাকি সকলেও অবাক হলো। বেবুনটার গলার কাছে গাঁথা রয়েছে সেই ছুরিটা, যে ছুরিটা অর্পিতা নিজের হাতে বেবুনের গলায় গেঁথে দিয়েছিল। আর বেবুনটার চোখ দুটো লাল। এটা এটা সেই বেবুন যাকে আমি নিজের হাতে মেরেছিলাম, কিন্তু এতদিন পরে সেই বেবুনটা আবার এখানে ফিরে এলো কি করে? দৃশ্যটা দেখে ওরা ভয় পেয়েছিল, তবে একটু আগে লাঠির ক্ষমতা দেখে ওরা মনে মনে বেশ খানিকটা সাহস পেয়ে গেল। তাই বেবুনটার চোখের লাল ভাবটা কেমন যেন কমে এলো। সেটা কেমন যেন মরার মতো মাটির উপর শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ওদের চোখের সামনে সেই বেবুনটার পরিবর্তন হলো। দেখতে দেখতে একটা বেবুনের নরকঙ্কাল পড়ে রইল সেখানে, যার গলার কাছে হাড়ের ভেতরে ঢুকে রয়েছে একটা ছুরি। অর্পিতা মাথায় হাত দিয়ে সেখানেই বসে পড়ল, বলল, কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই সাধুকে আমি দেখেছি, যাকে আমি সেই দিন ওই মন্দিরের কাছে দেখতে পেয়েছিলাম। তার মানে আমরা মন্দিরের কাছাকাছি কোথাও আছি, না হলে এই বেবুন এখানে এলো কি করে? মন্দিরের কাছাকাছি আমরা আছি। ওই যে ওই পথটা ধরে সামনের দিকে এগিয়ে গেলেই আমরা মন্দিরে পৌঁছে যাব। কিন্তু চারিদিকে অন্ধকার হয়ে আসতে শুরু করেছে। এমন সময় আর সামনের দিকে এগিয়ে যাওয়াটা ঠিক হবে না। হতে পারে আমরা অন্য কোনো বিপদে পড়লাম। জিমার কথাটা ঠিক, তাই ওরা স্থির করলো কোথাও একটা আশ্রয় নেবে। এক্ষেত্রে কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে, তার মধ্যে অন্ধকার এক্ষুনি নেমে আসবে বলে মনে হয়। রাতটা ওরা সেই জঙ্গলের মধ্যেই একপাশে আগুন জ্বালালো। তারপর জিমার গায়ের দিকে লক্ষ্য করতে ওরা অবাক হলো। জিমার গোটা শরীরে গুঁটিগুলো দেখা দিয়েছে, তবে এইগুলো যেন বেশ ছোট ছোট। জিমা, তোমার গায়েও গুটিগুলো দেখা দিয়েছে। তোমার ব্যথা করছে না? একটু একটু করছে, তবে সেটা আমি সহ্য করতে পারবো। মনে হয় এই লাঠিটা আমার কাছে আছে বলেই খুব বেশি ব্যথা করছে না। তোমরা ঘুমিয়ে পড়ো, রাত জাগার অভ্যাস আমার আছে। আমি রাত জেগে তোমাদের পাহারা দিতে পারবো। তবে রাত জাগা হলো অন্যভাবে। প্রথমে উৎসব আর জিমা জেগে রইল, তারপর মানব আর অর্পিতা। উৎসব আর জিমা ওদের চারপাশে আগুন জ্বালিয়ে চুপ করে বসে রইল। জিমার সঙ্গে কথা বলা যায় না, কারণ সে ওদের কোনো ভাষাই বুঝতে পারে না। তবুও আকারে ইঙ্গিতে দু একটা কথাবার্তা হচ্ছিল। এমন সময় দূর থেকে আবার সেই শব্দটা ভেসে আসে, যেন একটা বড়সড় হাতি কোনো একটা চোঙের ভেতর মুখ ঢুকিয়ে অদ্ভুতভাবে ডেকে চলেছে। শব্দটা শুনে জিমাও উঠে দাঁড়িয়ে পড়ল। তারপর অন্ধকারের মধ্যে দুপা সামনের দিকে এগোতে উৎসব তার হাতে টেনে ধরে বলল, না জিমা, তোমার এই লাঠির যতই ক্ষমতা থাকুক না কেন, অন্ধকার হয়ে যাওয়ার পর কিন্তু লাঠির সুতোগুলোর আগের মতো জ্বলছে না। তার মানে অন্ধকারে তার ক্ষমতা কমে যায়। তাই সাবধান, এখন কোথাও যেও না। জিমা উৎসবের মুখের দিকে তাকিয়ে রইল। তার একটা কথাও সে বুঝতে না পারলেও উৎসব যে তাকে কোথাও যেতে বারণ করছে সেটা বুঝতে পেরে সে ক্ষান্ত হলো। আগুনের পাশে এসে বসে রইল। রাতের বেলা বেশ কয়েকবার ওই গুরুগম্ভীর শব্দ ছাড়া নতুন করে আর কিছুই হলো না। একসময় মানবার অর্পিতা উঠে পড়েছে, জিমা আর উৎসব ঘুমোতে গেল। মানবার উৎসব কিন্তু এক জায়গায় বসলো না। তারা অন্ধকারের মধ্যেই টর্চের সাহায্যে এদিক ওদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। ঘুরতে ঘুরতে বুঝতে পারলো ওখানে একটু সামনের দিকে এগিয়ে পথটা নিচের দিকে নেমে গেছে। কিন্তু এত রাতে তো আর সেদিকে যাওয়া যায় না। তবু সামান্য ঘুরে আসা যায় ভেবে ওরা এগিয়ে গেল। যেখানে ঢালু জায়গা শেষ হয়েছে সেখানে এসে টর্চ নিচের দিকে ফেলতেই ভয়ে চিৎকার করে উঠল অর্পিতা। ওইগুলো কি? আশেপাশে যারা ঘুরে বেড়াচ্ছে তারা তো নরকঙ্কাল ছাড়া আর কিচ্ছু না। ব্যাপারটা মানব নিজেও দেখেছিল। সত্যি সত্যি ঢালু জমিতে নিচের দিকে যে মন্দির রয়েছে সেই মন্দিরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আস্ত একটা নরকঙ্কাল, আর গাছের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে রয়েছে যেন হাজার হাজার বেবুন। দৃশ্যটা দেখে ওরা সঙ্গে সঙ্গে সেখান থেকে পেছনে ফিরল। ঠিক তখনই বুঝতে পারলো কারা যেন দৌড়তে দৌড়তে ওদের দিকে আসতে শুরু করেছে। সর্বনাশ, কারা যেন আমাদের দিকে আসছে। পালাও পালাও, এক্ষুনি পালাও এখান থেকে। ওরা ছুটতে লাগলো। এমন সময় পেছনে আবার টর্চ ফেলে দেখলো ঢালু জায়গাটার একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে অনেকগুলো নরকঙ্কাল, প্রায় একভাবে তাকিয়ে আছে ওদের দিকে। অন্ধকার, তবুও তাদের দেখা যায়, কিন্তু তারা ওই ঢালু জমি বেয়ে ওপরের দিকে উঠে এলো না। সেখানে দাঁড়িয়ে হাত বাড়িয়ে অদ্ভুতভাবে চিৎকার করতে লাগলো। আমি তো ভেবেছিলাম এক্ষুনি ফিরে গিয়ে উৎসব আর জিমাকে ডাকি, এখান থেকে পালাতে হবে, কিন্তু ওরা তো ঢালু জমি থেকে উপরে উঠতেই পারছে না।
এক মিনিট, জিমার কাছে যে লাঠিটা ছিল সেই লাঠিটাও কিন্তু অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে জ্বলা বন্ধ করে দিয়েছিল। আর ওই সাধুর কাছে ওই লাঠি রেখেছিলাম। তাহলে কি রাতের বেলা ওই মন্দিরের আশেপাশে ঢালু জায়গা ছাড়া আর কোথাও ওদের কোনো ক্ষমতা খাটে না? অর্পিতার কথাটা মানবের যুক্তিসঙ্গত বলে মনে হলো, কিন্তু অতিরিক্ত সাহস দেখিয়ে তো আর লাভ নেই। তাই সেই রাতে ওরা আবার ফিরে গেল আগুনের কাছে নিজেদের জায়গায়। আমরা ঢালু জমির কাছে যাব প্রথমে, কিন্তু সেখানে যদি বেবুনরা আমাদের দিকে এগিয়ে আসে তাহলে কি করব? সেটাই তো বুঝতে পারছি না। বেবুনদের হাত থেকে বেঁচে ভিতরে যাওয়া যাবে বলে তো মনে হয় না। তুমি তো বলেছিলে এই বেবুন যেগুলো এখানে আছে তারা পুরুষ বেবুন, আর মন্দিরের পেছনের দিকে কালো মুখওয়ালা কিছু মেয়ে বেবুন থাকে। দুটো গ্রুপের বেবুন আলাদা থাকে কেন? এই দুই গ্রুপের বেবুনরা কোনো একটা অদ্ভুত কারণে কখনোই মেলে না। কারণটা আমরা জানি না, তবে একবার শুনেছিলাম ওই স্ত্রী বেবুন ছাড়া আর কেউ এই বেবুনদের সামলাতে পারবে না, অথচ তারা দুইজনে থাকে দুই প্রান্তে। তার মানে ওই বেবুন আটকানোর একটাই রাস্তা আছে, ওই বেবুনদের এইখানে আনতে হবে। চলো তো ঢালু জায়গাটার কাছে গিয়ে দেখি। ঢালু জায়গাটার কাছে এসে ওরা দাঁড়ালো। বেবুনের গাছে গাছে এখানে ওখানে ঘুরতে দেখা গেল। বোঝা গেল ওরা নিজে থেকে দেখা না দিলে বেবুনরা উপরে উঠে এসে ওদের খোঁজ করতে যাবে না। তখনই একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেল অর্পিতা। ঢালু জায়গাটার উপরের দিকে যেখানে গাছের মাথাগুলো আছে সেখানে বসে রয়েছে একটা বাঁদর। বাঁদরটাকে ওর চেনা চেনা বলেই মনে হলো। বাঁদরের গলায় ঝুলতে থাকা সেই লাল রঙের পাথরের চেন, ওটা জিলি। জিমা কিন্তু লাঠিটা তুলে ডাকলো, জিলি, জিলি। জিলি পেছনের দিকে তাকালো, তার সঙ্গে সঙ্গে দাঁত মুখ খিচিয়ে আনন্দ প্রকাশ করলো। কিন্তু ঠিক তখনই যেন বেবুনগুলো তাকিয়ে দেখলো জিলির দিকে। জিলি খুব অদ্ভুত কায়দায় মাথাটা নিচের দিকে নামিয়ে কি যেন নিজের ভাষায় বলল। জিমা তাড়াতাড়ি মাথা নামিয়ে বলল, বেবুনগুলো জিলির ওপরে নজর রেখেছে, তাইও আমাদের দিকে আসতে পারছে না। কিছু একটা করতে হবে। কিন্তু আমরা কি করব? ওই বেবুনরা এর আগে 12 জনের একটা দলকে মেরেছে, তাহলে আমরা কি আটকাতে পারবো? পারবো পারবো। আগের দলটার কাছে কিন্তু এই লাঠি ছিল না, আমাদের কাছে আছে। আমার মনে হয় ওই লাঠির সাহায্যে আমরা কিছু না কিছু একটা করতে পারবো। দিনের বেলা লাঠিটার দিকে তাকিয়ে জিমা কিন্তু নিরাশ হলো। লাঠিটার ওপর দিক থেকে জড়িয়ে রাখা সুতোগুলো কোনো একটা অদ্ভুত কারণে আগের মতো জ্বলছে না ঠিকই। তখনই একটা বেবুন কি কারণে যেন গাছের উপর উঠে এসে জিলিকে ধরতে গেল। জিলিও ছুটতে লাগলো। ঠিক তখনই কিভাবে জিমা তার হাতের লাঠিটা তুলে ধরলো, আর সঙ্গে সঙ্গে লাঠির মাথায় জড়িয়ে রাখা সেই ঝুমুরটা নড়ে উঠল আর সুতোগুলো জলজল করে উঠল। ওদের মনে হলো গাছের মাথার উপর একটা লাফ দিতে গিয়ে জিলির শরীরটা কেমন যেন থরথর করে কেঁপে উঠল একবার। তারপরেই সে গাছের মাথার উপর লাফাতে লাফাতে ছুটতে লাগলো পেছনের দিকে। তার পিছু পিছু একটা বেবুন কিছুক্ষণ গেল, কিন্তু তারপরে আবার ফিরে এলো। ব্যাপারটা কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। জিলি আমাদের সাহায্য করবে। জিলি নিশ্চয়ই কিছু একটা ভেবেছে। আমি জানি বাবার কথা যেমন জিলি ভালোভাবে বুঝতে পারত, তেমন আমার কথাও বুঝতে পারে। যখনই আমি লাঠিটা তুলে ধরলাম মনে হলো যেন জিলি আমায় কিছু বলল, আর তার সঙ্গে আমাদের সাহায্য করার জন্য সে ওই দিকে গিয়েছে। আমাদের যেভাবেই হোক মন্দিরে ঢুকতেই হবে, না হলে আমাদের সঙ্গে কিন্তু খাওয়ার তেমন কিছু নেই। একটা গোটা দিন হয়ে গেছে, আজকের পরে আমরা এই জঙ্গলে এভাবে থাকতে পারবো বলে মনে হয় না। আচ্ছা, ওই মন্দিরের মাথার উপর ওটা কি? কালো রঙের একটা ধোঁয়া ধোঁয়া মতো বলে মনে হচ্ছে। ওরা অবাক হয়ে মন্দিরের দিকে তাকিয়ে দেখল, সত্যি মন্দিরের সামনে যে ফাঁকা জায়গাটা তার মাথার উপর চারপাশে যেন কালো ধোঁয়া মতো ছড়িয়ে রয়েছে। আর সেদিকে তাকাতে দেখতে পেল সেই লোকটাকে। সেই সাধু দাঁড়িয়ে আছে সেই কালো ধোঁয়ার ঠিক মাঝখানে। অবাক হয়ে কিছুক্ষণ ওরা একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর জিমা নিজের হাতে লাঠিটা সামনের দিকে উঁচু করে নিচের দিকে নামাতে শুরু করলো। সঙ্গে সঙ্গে সেই গাছের বেগুনগুলো ছুটে আসতে লাগলো জিমার দিকে। দৃশ্যটা দেখে সবচেয়ে বেশি অবাক হয়ে গেল অর্পিতা। সেই আগের বারের মতো দৃশ্য। জিলির জন্য যেভাবে তামেং নেমে গিয়েছিল নিচের দিকে, সেভাবেই যেন জিমা নিচে নেমে যাচ্ছে। অর্পিতা দেরি করল না, ছুটে গেল জিমার পেছন পেছন। তার পেছনে মানব আর উৎসব। চারজন ঢালু জমিতে একরকম গড়াতে গড়াতে নামতে লাগলো নিচের দিকে। আর গাছের ওপর থেকে প্রায় 40-50টা বেবুন আস্তে আস্তে নেমে আসতে লাগলো ওদের লক্ষ্য করে। ঠিক তখনই মন্দিরের দিক থেকে সেই অদ্ভুত শব্দটা আবার ভেসে এলো। বেবুনগুলো ওদের একদম কাছে এগিয়ে এসেছে, আর একটু হলেই ওদের উপর আক্রমণ করবে। গড়াতে গড়াতে মানব উপরের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, আমার মনে হয় বেবুনগুলোর হাতেই আবার পড়তে চলেছি।
ওদের হাতে কিছুতেই পড়া যাবে না। ওদের হাতে পড়লে আমরা আর বাঁচতে পারবো না। বেবুনগুলোর দিকে ভালো করে তাকিয়ে দেখ, ওদের চোখগুলো কেমন যেন লাল লাল। ওরা সত্যি সত্যি সামনের দিকে তাকিয়ে দেখলো বেবুনগুলোর চোখ লাল। সবার চোখ টকটকে লাল, অদ্ভুতভাবে হাঁ করে আছে। তাদের মুখের ভেতরে হিংস্র দাঁতগুলো দেখা যাচ্ছে। বেবুনগুলো গাছের উপর লাফাতে লাফাতে এগিয়ে আসছে ওদের দিকে। একদম কাছাকাছি এসে পড়েছে একটা বেবুন, ঝাঁপিয়ে পড়লো মানবের ওপর, দু হাতে তাকে জাপটে ধরলো। তারপর জিমা উঠে দাঁড়িয়ে নিজের হাতে লাঠিটা তুলে ধরলো আকাশের দিকে। ঠিক তখনই বেবুনগুলোর মধ্যে কি যেন একটা হয়ে গেল। তারা এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো জিমার হাতে ধরে থাকা সেই লাঠিটার দিকে। তারপর মন্দিরের দিক থেকে ভেসে এলো সেই সাধুর গুরু গম্ভীর গলা। কিছুতেই না, তোমরা আমার কথা শোনো। আবার সেই বেবুনগুলোর মধ্যে যেন একটা বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। সবাই হিংস্রভাবে লাফিয়ে পড়তে লাগলো ওদের গায়ে। মানবের হাতের কাছে একটা বেবুন কামড় বসালো। উৎসবের গালের কাছটা ছিঁড়ে গেল। অর্পিতার যে হাতে আঁচড়ে গিয়েছিল সেই হাতের উপর ততক্ষণ একটা বেবুন এসে বসেছে, কিন্তু অদ্ভুত কোনো কারণে জিমার উপর কেউ এগিয়ে যাচ্ছিল না। ঠিক তখনই দূরে গাছের মধ্যে তোলপাড় শুরু হলো। দেখা গেল মাটির ওপর দিয়ে দৌড়তে দৌড়তে এই দিকে এগিয়ে আসছে জিলি, আর জেলির পেছনে গাছের গা বেয়ে ছুটে আসতে শুরু করেছে অনেকগুলো বেবুন। সর্বনাশ, জিলিকে বেবুনগুলো তাড়া করেছে। কিন্তু ব্যাপারটা তেমন হলো না। ওরা অবাক হয়ে তাকিয়ে রইল সেই দিকে। কয়েকটা বেবুন ওদের সবাইকে ঘিরে ধরে ফেলেছে। জিমাকে কেউ আক্রমণ করছে না। রুদ্ধশ্বাসে ওরা অপেক্ষা করতে লাগলো। একটা লম্বা লাফ দিয়ে বেবুনগুলো মাথার উপর দিয়ে এসে পড়লো জিমার কাঁধের কাছে। ঠিক তারপরেই একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। ছুটে আসতে থাকা বেবুনগুলোর দিকে ওদের চোখ পড়তে ওরা বুঝতে পারলো তাদের মুখগুলো কেমন যেন কালো। ছুটে এসে লাল রঙের মুখওয়ালা বেবুনগুলোকে চারপাশ থেকে ঘিরে ধরতে লাগলো। তারপর দুই পক্ষের মধ্যে শুরু হলো যুদ্ধ। জিলি নিজের ভাষায় কিছু একটা বলতে জিমা বলে উঠল, আর সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি আমাদের ওই মন্দিরের দিকে যেতে হবে। ওরা এখন এখানেই ব্যস্ত থাকবে, তাড়াতাড়ি চলো। কোনো রকমে ওরা মাটি থেকে উঠে পড়লো। তারপর দ্রুত সেই ঢালু জমি দিয়ে একটু নিচে নেমে সোজা পথে একরকম ছুটতে লাগলো সেই মন্দিরটার দিকে। ওরা যেদিকে নেমেছে সেদিকেই মন্দিরের প্রবেশ পথ। ছুটতে ছুটতে মন্দিরের বাইরে চৌহদ্দির প্রবেশ পথের কাছে এসে দাঁড়িয়ে ওরা দেখলো সেই সাধু লাঠি হাতে দাঁড়িয়ে আছে। তার মুখে এখন একটা অদ্ভুত হিংস্র হাসি। ঠিক তার মাথার উপরে একটা কালো ধোঁয়া যেন পাক খাচ্ছে আস্তে আস্তে। তোরা কি ভেবেছিস ওদের পরাস্ত করতে পেরেছিস বলেই এই মন্দিরে প্রবেশ করতে পারবি? এই মন্দিরে প্রবেশ করতে গেলে তোরা আর কেউ বাঁচবি না। এই মন্দিরে এমন কি আছে যার জন্য তুমি এত মানুষের প্রাণ নিয়েছো? ওই পথ ধরে আসার সময় চারপাশে আমরা অনেক কঙ্কাল দেখতে পেয়েছি। এইখানে এত বছর ধরে যারা এসেছে সবাইকে তুমি মেরেছো, কিন্তু কেন? কারণ এই মন্দির রক্ষা করার দায়িত্ব আমার। যদি এই মন্দিরে আমি ছাড়া কোনো মানুষ প্রবেশ করে তাহলে... বাকি কথাটা আর সে বলল না। নিজের হাতের লাঠিটা হঠাৎ করে উপরের দিকে তুলে ধরতেই সে কালো মেঘের মতো ধোঁয়া আস্তে আস্তে উপরের মাথার দিকে উপরের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। জিলিকে কেমন লাফাতে দেখে জিমা পর্যন্ত কেমন যেন অবাক হয়ে গেছে। ওদের সবার পরনের জামা কাপড় তখন ছিন্ন ভিন্ন। দেখে বোঝা যায় না ওরা আকাশপথে কম্বোডিয়ার এসে পৌঁছেছে। দেখে মনে হয় যেন আদিবাসীদের মধ্যেই ওরা থাকে। সেই কালো মেঘ ওদের দিকে আসতে শুরু করেছে দেখে এবার জিমা কেমন যেন একটা সামনের দিকে এগিয়ে গিয়ে বলল, এই জঙ্গল আমাদের। এত বছর ধরে এই জঙ্গলে যা হয়ে চলেছে তা আমাদের এলাকাতেই হয়েছে, তাই ওর মোকাবিলা আমি নিজে করব। মানব উৎসবের চোখ গেল মন্দিরের দরজাটার দিকে। মন্দিরের বড় দরজাটা খোলা। সেই বড় দরজার ভেতর সত্যি সত্যি কেউ একজন দাঁড়িয়ে আছে। তার শরীরটা সাধারণ মানুষের চেয়ে প্রায় দ্বিগুণ বড়। ঠিক তখনই আবার মন্দিরের ভেতর থেকে সেই হাতির ডাকের মতো ডাকটা ভেসে এলো। প্রবল ঠান্ডায় চারপাশটা যেন ভরে উঠল মুহূর্তের মধ্যে। ওদের ভীষণ ঠান্ডা লাগতে শুরু করলো। সাধু হাসতে হাসতে বলল, বলেছিলাম না এখান থেকে তোরা আর বেঁচে ফিরতে পারবি না। এইখানেই পাথরের মূর্তির মতো ঠান্ডায় তোদের এইখানেই রেখে দেবো আমি। ওরা অবাক হয়ে যাচ্ছিল। ঠান্ডায় জমতে ওদের শরীরটা সত্যি সত্যি যেন পাথরের মতো শুরু হয়েছিল। কিন্তু জিমার কিছু হচ্ছে না। জিমার কেমন যেন মনে হলো কেউ একটা তার শরীরের ভেতর প্রবেশ করেছে। তারপর সামনের দিকে তাকিয়ে অদ্ভুত গলায় বলল, আমি তোকে চিনতে পেরেছি। আমি জানি অনেক বছর আগে একজন সাধু এসে আমায় এই লাঠিটা দিয়ে গিয়েছিল, আর সেই সাধু কে সেটাও আমি জানি। অর্পিতা মানব উৎসব এমন বিপদের মধ্যে অবাক হয়ে তাকালো জিমার দিকে। জিমার দুটো চোখ বন্ধ,
সে অদ্ভুতভাবে একটা হাত সামনের দিকে তুলে কথাগুলো বলছে। জিমার কাঁধ থেকে জিলি কখন যেন নেমে গেছে। সকলে এসে দরজার সামনে ভিড় করল। কালো মেঘটা ততক্ষণে ওদের মাথার উপর উঠে এসেছিল। জিমা তার হাতের লাঠিটা উপরের দিকে তুলতেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। মাথার উপর জমে থাকা সেই কালো ধোঁয়াটা হঠাৎ করেই এক নিমেষে যেন ভেঙে খান খান হয়ে গেল। চারপাশে ছড়িয়ে পড়ল বিকেলের রোদ। এটা কিছুতেই হতে পারে না। ওই লাঠি শুধু একমাত্র এই লাঠি একমাত্র তার কাছেই ছিল যাকে তুই ওই মন্দিরের ভেতরে আটকে রেখেছিস। আর তুই কাকে পাহারা দিচ্ছিস তা আমি জানি। যে এই মন্দিরের আসল পাহারাদার তাকেই তুই পাহারা দিচ্ছিস, তাই না? এই মন্দির রক্ষা করে তুই কি পাবি? এই মন্দির রক্ষা করা তো তোর কাজ নয়। এই মন্দির আমি রক্ষা করব। এই মন্দির 1000 বছর ধরে রক্ষা করতে পারলে এই মন্দিরের পাহারাদার অমর হবে। তোরা আমায় আটকাতে পারবি না। ঠিক তখনই সাধুর পেছন থেকে বেরিয়ে এলো একটা অদ্ভুত দর্শন মূর্তি। তাকে দেখার জন্য মোটেই ওরা প্রস্তুত ছিল না। কালো কুচকুচে তার গোটা শরীর। মনে হলো একটু আগে যে কালো ধোঁয়া ওরা দেখতে পেয়েছে সেই কালো ধোঁয়া দিয়ে তার গোটা শরীরটা তৈরি। সে মাথাটা উপরের দিকে তুলতেই হঠাৎ করে আবার সেই ডাকটা শুনতে পেল ওরা। জিমা লাঠিটা উপরের দিকে তুলে ধরতেই আশেপাশের মাটিটা কেমন যেন একবার থরথর করে কেঁপে উঠল। তারপর সে ঠিক পাঁচিলের অন্য পাশের দিকে চলে গেল। মানব উৎসব আর অর্পিতার তখন কথা বলার মতো শক্তি নেই, কিন্তু অর্পিতা দেখল জিলি অন্য পাশের পাঁচিল দিয়ে মন্দিরের ভেতর টুক করে ঢুকে পড়ল। অর্পিতা অবাক হয়ে গেল, জিলি কোথায় যাচ্ছে? ততক্ষণে সেই সাধুর পেছনে এসে দাঁড়ানো সেই কালো বিভৎস বড় শরীরটা আস্তে আস্তে ওদের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। কিন্তু জিমার শরীরে যেন অন্য কেউ ভর করেছে। সে হার মানল না। এক পা করে এগিয়ে গেল মন্দিরের চৌহদ্দির কাছে। থমকে দাঁড়িয়ে নিজের হাতে লাঠিটা মন্দিরের চৌহদ্দির পেছনে মাটির উপর রাখতেই তীব্রভাবে গর্জন করে উঠল সেই কালো রঙের ছায়া। তারপর যেন একবারে ছুটতে ছুটতে চলে আসতে লাগলো ওদের দিকে। ততক্ষণে জিলি পাঁচিল টপকে মন্দিরের ভেতরের দিকে ঢুকে পড়েছে। তারপর সেই সাধু কি মনে হতে চিৎকার করে পেছনের দিকে দৌড়তে শুরু করলো। খবরদার, খবরদার, মন্দিরের ভেতরে প্রবেশ করবি না, খবরদার বলছি। সে কালো ছায়াটাও কেমন যেন রণে ভঙ্গ দিয়ে পেছনের দিকে ঘুরে সাধুর পিছু পিছু যেতে লাগলো। ওরা অবাক হয়ে গেল। ততক্ষণে উৎসব মানবার অর্পিতার শরীর পাথরের মতো হয়ে যাওয়া ভাবটা কমে এসেছে। সাধু ছুটতে ছুটতে মন্দিরের চাতালের উপর উঠতে যাবে, ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। জিমার হাত থেকে সেই লাঠিটা যেন শূন্যে ভেসে এগিয়ে এলো মন্দিরের দিকে। জিমা মাটির উপর লুটিয়ে পড়তে ওরা তিনজনে গিয়ে ছুটে তাকে ধরল। জিমা তখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে ওদের দিকে। আমরা আমরা কোথায় আছি? আমরা মন্দিরের ভিতরেই আছি, ওই দেখো। কিন্তু মন্দিরের ভিতরে কিছু একটা হয়েছে। জিমাকে ওরা কোনো রকমে তুলে ধরল। ততক্ষণে সেই মন্দিরের চাতালের কাছে সাধু থমকে দাঁড়িয়ে পড়েছে। কারণ মন্দিরের ভেতর থেকে একটু আগে জিমার হাতে দেখতে পাওয়া লাঠিটা হাতে নিয়ে বেরিয়ে এসেছে একজন সাধু। তার চুল দাড়ি সমস্ত কিছু ধবধবে সাদা। তার গায়ের চামড়া এতটাই সাদা যে অনেক বছর ধরে যে তার গায়ে রোদের আলো পড়েনি তা বোঝা যায়। সে সাধুর ঠিক কাঁধের একপাশে চুপ করে বসে রয়েছে জিলি। তবে জিলির শরীরটা যেন আগের থেকে একটু বড় বলে মনে হচ্ছে। সাধু চিৎকার করে উঠল, হতে পারে না! এত বছর ধরে তোকে আমি আটকে রেখেছি, তুই কি করে? আমি জানতাম এমন দিন আসবে, কিন্তু যা লেখা আছে তা তো হবেই। তাই ওই লাঠি আমি ওদের দিয়ে এসেছিলাম, যাতে ওর সাহায্যে ওরা এখানে আসে আর একদিন এই মন্দিরকে অভিশাপ মুক্ত করতে পারে। আজ এই মন্দিরের অভিশাপ কাটবে আর তুই ধ্বংস হবি। সাধু চিৎকার করে নিজের হাতে লাঠিটা শূন্যে ভাসাতেই সেই কালো বিভৎস মূর্তিটা ছুটে গেল মন্দিরের দিকে। কালো মূর্তিটা ছুটতে ছুটতে মন্দিরের চাতালের একদম কাছে গিয়ে শূন্যে একবার লাফ দিল। তারপর সেই সাধুর হাতের লাঠিটা একবার জ্বলে উঠতেই সেই কালো ধোঁয়ার মতো জিনিসটা অন্ধকারে মিলে গেল। সঙ্গে সঙ্গে মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকা সেই সাধুর হাতের লাঠিটা ভেঙে খান খান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল তার শরীরটা গুঁড়ো গুঁড়ো হয়ে হাওয়ায় মিশে যেতে শুরু করেছে। আমি আবার আসবো, আমি এত সহজে হার মানবো না, আমি আবার আসবো। এতক্ষণ ধরে আমরা যা দেখলাম তার সবকিছুই সত্যি তো, নাকি সমস্ত কিছুই আমাদের স্বপ্ন? না, চিমটি কাটলে লাগছে, তার মানে স্বপ্ন নয়। স্বপ্ন নয়, সত্যি। এই মন্দিরের কিছু রহস্য তো ছিলই,
যার জন্য ওই দুই সাধুর মধ্যে এমন বিবাদ। ততক্ষণে জিলি ছুটে এসে জিমার কাঁধে উঠে বসেছে। জিলিকে খুঁজে পেয়ে জিমা খুব খুশি। এতক্ষণে তাকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করেছে। অর্পিতা কিন্তু অবাক। সেই সাধু কিন্তু ওদের দিকে এগিয়ে এলো না, মন্দিরে সেই চাতালের মধ্যে দাঁড়িয়ে রইল। তোমরা তোমরা আজ এই মন্দিরকে অভিশাপ মুক্ত করলে। এত বছর ধরে এই মন্দির ওর অধীনে ছিল। ও মন্দিরের সমস্ত শক্তিকে নিজের কাজে লাগিয়েছে, মানুষের ক্ষতি করেছে। যারা ওর হাতে মরেছে তাদের ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু যারা মরেছে তারা সবাই এখানেই থাকবে। তারা এইখানে ফুল গাছ হয়ে থাকবে, এমন ফুল হয়ে তারা জন্মাবে যে ফুল দেখলে সবার মন খুশিতে ভরে উঠবে। তবে তোমরা তোমরা এখান থেকে চলে যাওয়ার পর এই মন্দির আর কেউ কখনোই খুঁজে পাবে না। এই জঙ্গলের বাইরে আদিবাসীদের অদ্ভুত একটা রোগ হয়েছে, কি কারণে হয়েছে তা আমি জানি না, তবে আপনার অনেক ক্ষমতা, আপনি তাদের ওই রোগ সারিয়ে দিন। সেই রোগ দিয়েছে আসলে ওই সাধু। সে চেয়েছিল এই মন্দির থেকে সবাইকে দূরে রাখতে, কিন্তু ওই সাধুর সমস্ত ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই এখান থেকে চলে যাবে। যারা যারা এখানে প্রাণ হারিয়েছে তারা ফুল হয়ে জন্ম নেবে। যারা অন্য কোথাও থেকে এখানে এসেছে তারা নিজের জায়গায় ফিরে যাবে। আর যাদের যা ক্ষতি হয়েছে সব সব পূরণ হবে। কিন্তু এই মন্দিরের কালো ছায়ার মতো একটা বিভৎস মূর্তি আমরা দেখতে পেলাম, সে কি? দেখতে চাও তাকে তোমরা? দেখতে চাই, কিন্তু যেভাবে এর আগে দেখেছি সেভাবে নয়। সাধুর মুখে একটা হাসি দেখা গেল। সাধু বাবা নিজের লাঠিটা তুলতেই বিকেলের পরন্ত আলোয় সাধু আর ওদের মাঝের জায়গায় দেখা দিল একটা অদ্ভুত জন্তু। আসলে ওরা সামনের দিকে তাকিয়ে যে জন্তুটাকে দেখেছিল সেই জন্তুটার কোনো বর্ণনা ওদের মাথাতে এর পরে ছিল না। ওরা কোনো কিছুই আর বলতে পারেনি। অর্পিতার মনে হয়েছিল তার সামনে যেটা রয়েছে সেটা আসলে একটা নীল রঙের মানুষ। তার চোখ ছাড়া সমস্ত কিছুই নীল। তার পরনে বেশ দামি পোশাক, তার গলায় দামি সোনার মতো একটা হাড়ের মতো কিছু, মাথার উপর একটা ময়ূরের পালক গোঁজা, তার হাতে একটা বাঁশি। সে অদ্ভুতভাবে সেটা হাতে নিয়ে তাকিয়ে রয়েছে অর্পিতার দিকে। মানব দেখতে পেয়েছিল সেখানে দাঁড়িয়ে রয়েছে একটা অদ্ভুত আশ্চর্য রকমের কচ্ছপ, অতি প্রাচীন সেই কচ্ছপ। উৎসব দেখতে পেয়েছিল একটা অন্য লোককে, অদ্ভুত একটা লোক। তার মাথায় একটা ছাতা, কিন্তু লোকটা কেমন যেন অদ্ভুত বেঁটে। তবে জিমা দেখতে পেয়েছিল অদ্ভুত দর্শন মানুষকে। তার মাথায় লম্বা চুল, হাতে একটা কুঠারের মতো কিছু রয়েছে। সেই কুঠারের দুদিকে দুটো ফলা রয়েছে। হিংস্রভাবে সে তাকিয়ে রয়েছে সামনের দিকে। ওদের যখন সম্বিত ফিরল ওরা দেখতে পেল মাত্র খানিকটা দূরে জঙ্গল থেকে বাইরে এসে গ্রামের দিকে বেরিয়ে যাওয়ার রাস্তা। জিমার পিঠে তখন চিলি আগের মতোই রয়েছে, কিন্তু তার শরীরটা আগের মতো বড় নেই, আবার ছোট হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, আমরা এত তাড়াতাড়ি এখানে চলে এলাম কি করে? আর আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যা ঘটলো তার কোনো কিছুই আমাদের ভালোভাবে মনে নেই। ওই মন্দিরের সাধুকে দেখার পর থেকে যে কি হয়েছিল তা তো আমরা ভুলেই গেছি। সকলেই বুঝতে পারলো ওরা সকলে সত্যিই সব ভুলে গেছে। একটা জায়গায় ওরা দেখতে পেয়েছিল একটা অদ্ভুত দৃশ্য। জঙ্গলের বড় বড় গাছের মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অদ্ভুত ধরনের ফুল, যেই ফুলের রং এই পৃথিবীর কোনো ফুলের সঙ্গে মিলতে পারে না। একই রকম ফুল যে এত রকমের রঙের হতে পারে তা ওরা নিজেরাও ভাবতে পারেনি। তবে গ্রামবাসীদের গায়ের সেই অদ্ভুত রোগ সেরে গিয়েছিল। সর্দার অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে বলল, তোমাদের মধ্যে যে একজন এখানে আগে এসেছিল তা আমি আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু সে কথা আমি তোমাদের বলিনি, কারণ আমার মনে হয়েছিল তোমাদের ওখানে যাওয়া প্রয়োজন। কিন্তু ওইখানে আমাদের কোনো এক শক্তি সাহায্য করেছিল, জিমার লাঠি আমাদের সাহায্য করেছিল। জিমার ঠাকুরদাকে দিয়েছিল অনেক বছর আগে এক সাধু। ওই লাঠিকে ওরা দেবতার মতো পুজো করত, কিন্তু জিমার বাবা কখনোই লাঠি নিতে চায়নি। সেই লাঠিকে ভালোবাসত
জিমা ঠাকুরদা। জিমা ওই লাঠি দিয়ে যে এই সমস্ত কিছু করবে তা আমরা জানতাম না। সত্যি তোমরা না থাকলে যে এই সমস্যার সমাধান আমি করতে পারতাম না। তাছাড়া ওই মন্দিরে যে কোনো একটা অদ্ভুত রহস্য আছে তা তো আমি বুঝতে পেরেছি। সত্যি সত্যি এবার থেকে ডাক্তারের বিষয় ছাড়া অন্য সমস্ত বিষয় নিয়েও একটু নাড়াচাড়া করবো সুযোগ পেলে। তোমাদের সঙ্গে কিন্তু আমি দেখা করব। তবে এরপর কোথায় যাচ্ছ? এখনো কিছু ভেবে দেখিনি, তবে বাড়ি ফিরে কিছুদিন বিশ্রাম নেব, তারপর দেখা যাবে। আমি এখান থেকে সোজা দিল্লি যাব, তারপর সেখান থেকে আমেরিকা ফিরে যাব। সেখান থেকে নিশ্চয়ই তোমাদের সঙ্গে যোগাযোগ করব। বেশ, এবার চলো, আমাদের ফ্লাইটের সময় হয়ে গেল। উৎসব আর অর্পিতা সামনের দিকে এগিয়ে গেল। মানব বাইরের দিকে তাকিয়ে দেখল, বাইরে এয়ারপোর্টের কাছ থেকে যে রাস্তাটা সামনের দিকে চলে গেছে সেই রাস্তার কাছে কাকে যেন দাঁড়িয়ে থাকতে দেখল। এক মুহূর্তের জন্য চেনা চেনা মনে হলো। তারপর কি মনে হতে সামনের দিকে এগোতে যাবে এমন সময় পেছন থেকে উৎসব বলল, এই এই মানব, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাবে। মানব আর এইগুলো না ভেবে সামনের দিকে এগিয়ে গেল এয়ারপোর্টের দিকে। ওদের ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট তখন হয়ে গেছে। শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে মানব ও উৎসব সিরিজের গল্প কম্বোডিয়ার জঙ্গলে। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।